মানবতার কল্যাণে আদ্দিনের পাশে এসে যারা দাঁড়িয়েছেন, এই সংখ্যা আরও অনেক বেশি হলে অনেক বেশি ভালো হতো। আমরা আদ্দিনের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন সময় যত প্রোগ্রাম দেখেছি, যে চাঁদ মুখগুলো এখানে দেখেছিলাম, আজকে তাদের দেখতে পারলে অনেক বেশি ভালো লাগতো। যেহেতু ওলামায়েদের প্রোগ্রাম, আমি যতদূর জানি আদ্দিনের সম্মানিত চেয়ারম্যান ডাক্তার মহিউদ্দিন ভাই আলেম ওলামাদেরকে অনেক বেশি ভালোবাসেন। তো আমার মনে হয় উনি যদি এই মুহূর্তে আসেন খুব বেশি খুশি না হয়ে অনেক বেশি হতাশ হবেন যে কাদের জন্য কি করলাম। আমি মাহবুব ভাইকে সেই বিষয়টাই বলছিলাম। সম্মানিত ভাইরা, আদ্দিন বন্ধ হওয়ার তো কিছু কারণ আছে, কারণ আছে না? আদ্দিন বন্ধ হওয়ার কিছু কারণ আছে। সবচেয়ে বেদনার জায়গা হচ্ছে সেটা, এদেশের রাজনৈতিক নেতারা যখন লুটপাট করে টাকা বিদেশে পাচার করে, তখন আকিজ সাহেবের ছেলেরা এদেশের মানুষকে বাঁচানোর জন্য হসপিটাল করে। এটা প্রথম অপরাধ। সবাই যখন লুটপাট দুর্নীতিতে সমৃদ্ধ হয়ে মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যায়, ডাক্তার মহিউদ্দিন তখন বাংলাদেশের অসহায় মানুষের বাঁচানোর জন্যে আদ্দিনে আইসিইউ ফ্রি করে। এটা হচ্ছে আদ্দিনের কিছু অপরাধ। আদ্দিনের আরো কিছু অপরাধ আছে। ঢাকা মহানগরীতে মাত্র 380 টাকায় অ্যাম্বুলেন্স পাওয়া যাবে, এটা স্বপ্ন না, এটা দুঃস্বপ্নের বিষয় না? অন্য হসপিটালগুলো এটা সহ্য করতে পারে না। এই আদ্দিনের পেছনে ষড়যন্ত্র একদিনে নয়। ঢাকা মহানগরীতে কেন 380 টাকায় অ্যাম্বুলেন্স সার্ভিস দিতে হবে? কেন মহিউদ্দিন সাহেবরা এটা করবেন? আপনারা নিশ্চয়ই জানেন, আদ্দিন হসপিটাল বন্ধ হয়ে গেলে আকিজ গ্রুপের কোনো ক্ষতি হবে না, কারণ এটা তাদের চ্যারিটি প্রতিষ্ঠান, একটা দাতব্য প্রতিষ্ঠান, একটা ফ্রি প্রতিষ্ঠান। এখান থেকে তারা কোনো প্রফিট নেয় না, এখান থেকে কোনো প্রফিট আসে না। ক্ষতি হবে আপনার আমার মতো মানুষের, যাদের মাউন্ট এলিজাবেথে যাওয়ার সুযোগ নেই। ক্ষতি হবে আপনার আমার মতো মানুষের, যারা স্বপ্ন দেখি আমার সন্তানটা দুনিয়াতে আসুক সিজার ছাড়াই। আপনি অবাক হবেন, বাংলাদেশের শিশু ভূমিষ্ঠ হওয়ার যে সমীক্ষা, যে জরিপ, সর্বোচ্চ এগিয়ে নর্মাল ডেলিভারিতে আদ্দিন। যেখানে লুটপাটকারী হসপিটালগুলো, ডাকাত ডাক্তারগুলো অপেক্ষা করে 70-80-1 লাখ টাকা বিল করবে, সেখানে আদ্দিনের মানবিক ডাক্তারগুলো অপেক্ষা করে কি করে এই বোনটা নর্মাল সিজার করা যায়। এই হচ্ছে আদ্দিনের অপরাধ। আদ্দিনের অপরাধের ফিরিস্তি আরো অনেক লম্বা। আদ্দিন আলেম ওলামাদেরকে ফ্রি চিকিৎসা দেয়। এটা বাংলাদেশের ইয়ার। আমার যদি বলতে ভুল না হয়, এখানে যারা রয়েছেন সারা বাংলাদেশে ঘুরে বেড়ানো মানুষ, আপনারা এমন একটি হসপিটাল দেখাতে পারবেন জীবনে একদিন সার্ভিস নিয়েছেন, আমি আলেম, আমাকে ফ্রি সার্ভিস দিয়েছে? আছে না। এখানে হাফেজ, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, তাদেরকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়। এটা আদ্দিনের সবচেয়ে একটি বড় অপরাধ। আদ্দিনের অপরাধের ফিরিস্তি আরো অনেক লম্বা। 250 টাকায় ডায়ালিসিসের কথা বলেছেন আমার আব্দুল হাই ভাই। এটা চিন্তা করা যায় বাংলাদেশের, যেখানে ম্যাক্সিমাম হসপিটালগুলো, আমরা যশোরেই বলি, যশোরের কোন হসপিটাল আছে এই সেবাটা দেবে? বাংলাদেশের কোন হসপিটাল মিনিমাম 10 থেকে 5,000 টাকা নিচে সর্বনিম্ন, যেখানে কিডনির পেশেন্টের গায়ে হাত দিতে চায় না, সেখানে ডায়ালিসিস করা হয় অনলি 250 টাকায়। আদ্দিনের এই সেবাটা এই চোর, এই ডাকাত, এরা সহ্য করতে পারে না। এত ভালো আপনি কেন বাংলাদেশে চাইবেন? আপনি কেন এত ভালো কাজ বাংলাদেশে করবেন? ডাক্তার মহিউদ্দিন পৃথিবীর উন্নত দেশে সেটেল হতে পারতেন কিনা? কিন্তু না, উনি বরিশাল মেডিকেল থেকে লেখাপড়া শেষ করেই স্বপ্ন দেখেছিলেন, যেহেতু একটা শপথ নিয়ে ডাক্তারি পেশায় এসেছি, মানবিক ডাক্তার হয়ে মানুষের সেবায় নিজেদেরকে উৎসর্গ করতে চায়। আকিজ সাহেবের অন্য ছেলেরা যখন অন্যান্য ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, ডাক্তার মহিউদ্দিন এক অলাভজনক প্রতিষ্ঠান ওপেন করলেন দেশ ও মানুষের কল্যাণে। তার নাম হলো আদ্দিন। আজকে বাংলাদেশের মানুষ বুঝতে পারেনি, হ্যাঁ, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, টেকনিক্যাল কারণে আমাদের ব্যবস্থাপনাটা একটু ল্যাকিংস তৈরি হয়েছে, 6টা বাচ্চা মারা গেছেন। আমরা এটা নিয়ে শুধু দুঃখ প্রকাশ করে ক্ষান্ত না, আপনারা ইতিমধ্যে জানেন আদ্দিন তাদেরকে সর্বোচ্চ আর্থিক সহযোগিতা দিতে চেয়েছে। আমরা জানি যে সন্তান মারা গিয়েছে, সে বাবা মায়ের আর্থিক ক্ষতিপূরণ দিয়ে এটা পূরণ করা সম্ভব নয়, কিন্তু তারাও বলেছে যে না, আদ্দিনকে ওপেন করে দেন।
অগণিত মানুষের চোখের কান্না ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়ায় দেখেছেন। এ দেশের জন্যেই যদি রাজনীতি হয়, তাহলে এই আদ্দিন হসপিটাল ওপেন করে দেওয়া উচিত। আমরা আজকের এই সেমিনার থেকে বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে বলবো, আপনার বক্তব্যে আমরা বুঝেছি আদ্দিনের প্রতি আপনার ক্ষোভ আছে, কিন্তু আপনি বাংলাদেশের অসহায় মানুষের দিকে তাকান, বাংলাদেশের চিকিৎসা ব্যবসার দিকে তাকান। আপনি দয়া করুন। মহিউদ্দিন সাহেব বলেছেন, যেদিন আদ্দিনের লাইসেন্স হেল্ড আপ হয়েছে সেদিন আমার ফাঁসি হয়ে গেছে। তিনি আত্মপক্ষ সমর্থন করে নিজের পদ পদবি ছেড়ে দিয়েছেন। বাংলাদেশের বুদ্ধিজীবী, শ্রমজীবী, পেশাজীবী, বিভিন্ন অ্যাক্টিভিস্ট, বিভিন্ন কর্নার থেকে স্বাস্থ্যমন্ত্রীকে বিনয়ের সাথে বলা হচ্ছে, আদ্দিন হসপিটালকে স্বাভাবিক কার্যক্রমে ফিরিয়ে আসতে দেওয়া হোক। আপনারা অবাক হবেন, যেখানে আমাদের ছেলেরা বিদেশে লেখাপড়া করতে যায়, আপনারা ভেবেছেন একবার? এর আগেও কি জানতেন যে আদ্দিনে বিদেশের মেয়েরা পড়তে আসে? কি করলেন? যেখানে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের মাথাকে সমুন্নত রাখার জন্য আদ্দিন বাইরের প্রবাসী স্টুডেন্টদের জন্য সর্বোচ্চ ব্যবস্থাপনা করেছে, সেই প্রবাসী বাচ্চারা পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দরবারে গিয়েছে, আপনি তাদেরকেও ফিরিয়ে দিয়েছেন। এ দেশকে কোথায় নামিয়ে নিয়ে যেতে চান? সবার আগে বাংলাদেশ, এই কথা যদি সত্য হয়, আমি মনে করব তাহলে স্বাস্থ্যমন্ত্রীর বোধোদয় হবে। উনি ওনার এই গোয়ার তুমি থেকে, ওনার জেদ, ওনার ক্ষোভ থেকে উনি ফিরে এসে মানুষের কাতারে দাঁড়িয়ে মানবিক হাসপাতাল আদ্দিনের লাইসেন্সকে উনি ওপেন করে দেবেন, যেন আবার স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসতে পারে। উনি এক এক সময় এক এক কথা বলছেন। গতকালকে তিনি বলেছেন, আমরা তো তার লাইসেন্স বাতিল করিনি, হেল্ড আপ করেছি। আর একবার বলছেন, আমরা তো হসপিটাল বন্ধ করি নাই, মেডিকেল কলেজ বন্ধ করিনি, আমরা তো হসপিটাল বন্ধ করেছি। উনি কি আমাদের সাথে তামাশা করছেন? আজকের এখানে যারা সেমিনারে রয়েছেন তারা স্কলার, তারা বোঝেন তার বেদনার জায়গাটা অন্য জায়গায়। উনি শুরুতেই প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন, এই লোকটাকে জামাতি জামাতি মনে হয়। আমরা বলবো জামাত নয়, দেশকে ভালোবাসুন। জামাত ইসলাম না, দেশকে ভালোবাসুন। দেশকে যারা ভালোবাসে তারা দেশের জন্য কিছু করতে চায়। দেশের মেডিকেল সেক্টরে আদ্দিন হসপিটালের যে ভূমিকা, দেশের মেডিকেল সেক্টরে আদ্দিন হসপিটালের যে সাপোর্ট, এটা আপনারা কি করে অস্বীকার করেন? আজকের এই সেমিনার থেকে আমরা বৃহত্তর দক্ষিণ অঞ্চলের সকল আলেম ওলামাদের সাথে, আমি একজন আইনজীবী হিসাবে আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করে বলবো, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আপনি থেমে যান। মানুষের হসপিটাল আদ্দিনকে ওপেন করে দেন। ইতিহাসের জায়গা হয় মীর জাফরেরও, ইতিহাসের জায়গা হয় নবাব সিরাজেরও। স্বাস্থ্যমন্ত্রী কোনটার জায়গা নেবেন? আপনি কি বেঈমান মীর জাফরের খাতায় নাম লেখাবেন, নাকি নবাব সিরাজের জায়গায়? আমি অনুরোধ করব, আল্লাহ আপনাকে সুবুদ্ধি দিন। আজ লক্ষ লক্ষ মানুষ আদ্দিনের দিকে চেয়ে আছে, চোখের পানি ফেলছে। ডাক্তার মহিউদ্দিন সাহেবকে আপনি যদি অনাকাঙ্ক্ষিত কোনো কারণে তার প্রতি আপনার কোনো ক্ষোভ, কোনো জিদ থাকে, সেটা সাধারণ মানুষকে বলির পাঠা আপনি বানাবেন না। আপনি শুধুমাত্র বিএনপির, আপনি শুধুমাত্র কোন রাজনৈতিক দলের মন্ত্রী নন, আপনি বাংলাদেশের কোটি কোটি মানুষের স্বাস্থ্যমন্ত্রী। সেই কোটি কোটি মানুষের স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আপনার প্রতি আমাদের আকুল আবেদন, আদ্দিন হসপিটালকে মানুষের জন্য উন্মুক্ত করুন। এই দেশের মানুষ আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। আদ্দিন হসপিটালকে স্বাভাবিক কার্যক্রমে, স্বাভাবিক চিকিৎসা সেবায় ফিরতে দিন। এদেশের মানুষ স্বাস্থ্যমন্ত্রী আপনার জন্য দোয়া করবে। আমরা তার জন্য লানত কামনা করছি না, তার জন্য দোয়া করছি, সুবুদ্ধি যেন আল্লাহ তাকে দান করেন। আজকের এই সেমিনার সফল হোক, সার্থক হোক। আমি ব্যক্তিগতভাবে আমার পরম স্নেহাস্পদ ছোট ভাই কবির বিন সামাদ আজকের এই প্রোগ্রামের পেছনে সবচেয়ে ভূমিকা রেখেছে, আমি জানি। আমি বলবো, আদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় যেন একটা ওপেন প্রেস ক্লাবের সামনে একটা গণজামায়াত হয়, মানববন্ধন হয়। আমার মনে হয় সেখানে যশোরের দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষ জামায়াত হবে। আমাদের প্রাণের হসপিটাল আদ্দিন, এদেশের মানুষের প্রাণের হসপিটাল আদ্দিন, সকল ধর্ম মতের ঊর্ধ্বে প্রাণের হসপিটাল আদ্দিন আবার তার স্বাভাবিক কার্যক্রম ফিরে পাবে। আজকের সেমিনার সফল এবং সার্থক হোক, সেই প্রত্যাশা। শেষ মুহূর্তে দোয়া করছি, স্বাস্থ্যমন্ত্রী যেন নরম হন, তিনি মানুষের দিকে চেয়ে আদ্দিনকে যেন ওপেন করে দেন। সবাই ভালো থাকবেন। আমার কোর্টের ব্যস্ততার জন্য আমি একটু শিডিউল ব্রেকআপ করেছি। আমার অগ্রজ যারা, তাদের কাছে বিনয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি উপস্থিত আজকের এই
দেশ ও জনগণের কল্যাণে আদ্দিন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারে সম্মানিত ভাই সঞ্চালক এবং মেহমান হিসাবে আমন্ত্রিত বাংলাদেশের প্রখ্যাত আলেমেদিন হজরত মাওলানা আমিরুল ইসলাম বেলালি, হজরত মাওলানা তৈয়বুর রহমান, হাসান আল মামুন লাল, মাওলানা জুলফিকার আল মাহমুদ সহ সিনিয়র পার্সনদের নাম বললাম, আরও অনেকেই রয়েছেন, আমার প্রিয় শ্রদ্ধাভাজন এবং স্নেহেরও রয়েছেন অনেকেই, সাংবাদিক বন্ধুগণ, এছাড়াও মিডিয়ার যে সকল কর্মীরা আছেন সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা আজকে অনেক আলোচনা শুনেছি আদ্দিন সম্বন্ধে এবং বর্তমান এই সিচুয়েশনে আদ্দিনের প্রয়োজনীয়তা কেন আদ্দিনকে ওপেন করে দিতে হবে সে ব্যাপারে আমরা বিশদ আলোচনা কিন্তু শুনেছি। আমরা সবাই চাই যে আদ্দিন হাসপাতাল আবার সেই জায়গায় ফিরে আসুক যেই জায়গায় ইতিপূর্বে সেবা দিচ্ছিল, সেভাবেই যেন আবার সগৌরবে মাথা উঁচু করে সেবা দিতে পারে। একটা বিষয় ক্লিয়ার করা দরকার, আদ্দিন হাসপাতাল বলতেই কিন্তু অনেকেই মনে করে নিচ্ছেন যে পুরা আদ্দিন হাসপাতালই বন্ধ, সব জায়গার আদ্দিন বন্ধ। আসলে সেটা নয়, শুধুমাত্র মগবাজার আদ্দিন হাসপাতালের কার্যক্রমটা বন্ধ, কিন্তু সেখানে মেডিকেল কলেজের কার্যক্রম এখন পর্যন্ত সচল আছে। শুধুমাত্র মগবাজার আদ্দিন হাসপাতালের কার্যক্রম বন্ধ। এখন অনেকেই মনে করছেন যে ঢাকা বা অন্য যে জায়গাগুলো আছে, যেমন পোস্তাগুলায় রয়েছে ব্যারিস্টার রফিকুল হক মেডিকেল কলেজ হাসপাতাল, কেরানীগঞ্জে রয়েছে আদ্দিন মমিন মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়ায় রয়েছে আদ্দিন মেডিকেল কলেজ নেই আদ্দিন হাসপাতাল, আমাদের যশোরে রয়েছে আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনায় রয়েছে আদ্দিন আকিজ মেডিকেল কলেজ হাসপাতাল, আমাদের ডালমিলে রয়েছে চক্ষু আদ্দিন, ধর্মতলায় রয়েছে শিশু আদ্দিন, চৌরাস্তায় রয়েছে বড় আদ্দিন। সব মিলাই সমস্ত আদ্দিনগুলোতে চিকিৎসা সেবা একেবারে স্বাভাবিক রয়েছে, বরং অন্য জায়গার থেকে ওই জায়গার থেকে এখন এই জায়গাগুলোর সেবা বেশি, এই জন্য যে ওই জায়গার ডাক্তারগুলো এখন আবার এই সব শাখাগুলোতে সেবা দিচ্ছে। তো সুতরাং এই ব্যাপারটা একটু ক্লিয়ার হওয়া দরকার, সাংবাদিকদের মাধ্যমেও এটা ক্লিয়ার হওয়া দরকার, কারণ এমনভাবে নিউজ যাচ্ছে সবাই মনে করে নিচ্ছে যে আদ্দিন হাসপাতাল মানেই সব জায়গার আদ্দিনগুলো বন্ধ হয়ে গেছে। আসলে সব জায়গার আদ্দিন খোলা আছে, শুধুমাত্র অনলি মগবাজারের আদ্দিনটা অফ হয়ে আছে। আসি যে আদ্দিন হাসপাতালের প্রয়োজনীয়তা কেন। আমাদের স্কুল নবগ্রাম উত্তর গঙ্গাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের সাথে একটা বাড়ি আছে, নাম হলো আব্দুর রাজ্জাক, যাকে সবাই রাজ্জাক মিস্ত্রি বলে জানে, যে রাজমিস্ত্রির কাজ করে। একবার পা ভেঙে পায়ের মধ্যে নাট মারা রয়েছে, তো বলল যে আমার তো এত টাকা নাই, এই নাটটা না খুললে আমার হাঁটতে চলতে খুব কষ্ট হচ্ছে, তো কোনোভাবে এই নাটটা খুলে দেওয়া যায় কিনা আদ্দিনে বলে একটু কম খরচে। তো আমি স্যারের সাথে বললাম, ডাক্তার শেখ মহিউদ্দিন স্যারের সাথে বললাম, স্যার আমাদের স্কুলের পাশে এরকম একজন রয়েছে বৃদ্ধ মানুষ, তার পায়ে নাট মারা, এই নাট না খুললে তার হাঁটতে চলতে খুব কষ্ট হয়, তো গরিব মানুষ, অত টাকা নাই যে টাকা দিয়ে আবার অপারেশন করে এই নাটটা খুলবে, তো আপনি যদি একটু সহযোগিতা করতেন, অল্প খরচে যদি করে দিতেন। স্যার বললো যে তার কি ঢাকায় আসার মতো খরচ আছে কিনা। আমি বললাম যে এটা তো সম্ভব। বললো ঢাকায় আসার মতো যদি খরচ থাকে তাহলে এই অপারেশনটা ঢাকায় করা উচিত, তুমি তারে ঢাকায় পাঠাই দিও, আমি সম্পূর্ণ ফ্রিতে করে দেব। চেয়ারম্যান মহোদয়, যার ব্যাপারে অনেক কথা বলতে চেয়েছে, মানবতা। কাল সংসদে বলা হয়েছে যে মালিক দেখতে যায় নাই, যখন ওখানে ঘটনা ঘটেছে তখন মালিক ছিল যশোরে, তো দেখতে যায় না, এই কথাটা ঠিক না। কারণ হলো আমাদের স্যার ডাক্তার শেখ মহিউদ্দিন, তিনি সর্বাত্মক একেবারে তৃণমূল থেকে শুরু করে ঊর্ধ্বতন পর্যন্ত নিজের নলেজে রাখেন। আমরা দেখেছি যে একটা কুকুরের গলায় ইট বেঁধে পানিতে দিয়ে দিয়েছে, সেটা নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত বলেছে এটার অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। প্রধানমন্ত্রী নিজেই এটাতে হস্তক্ষেপ করেছেন যে এটা অবশ্যই বিচার হওয়া দরকার। ঠিক তেমনি আমাদের ডাক্তার শেখ মহিউদ্দিন স্যার আদ্দিন হাসপাতালের একেবারে আয়া থেকে শুরু করে বড় ডাক্তার যিনি আছেন সেই পর্যন্ত, পরিচালক বা নির্বাহী যারাই আছেন, সবাইকে একেবারে নখ দর্পণে রাখেন। আদ্দিন হাসপাতালের প্রয়োজনীয়তা এই জন্যে যে
ওখানে আর একটা ঘটনা আমি আপনাদের শেয়ার করি, সেটা হলো যে আমাদের গ্রামের, আমি আমাদের গ্রামের বলছি কেন, এটা আমার চোখের সামনে যেগুলো ঘটেছে, যেগুলো আমার দিয়ে হয়েছে। মালয়েশিয়াতে থাকে আমাদের সমবয়সী একজন, তার সন্তান আছে। মালয়েশিয়াতে করোনাকালীন সময়ে ম্যাচে রান্নাবান্নাকে কেন্দ্র করে সিলেটি এক ভাইয়ের সাথে গোলমাল করলো। সেই গোলমালের পরে সিলেটি সেই ভাই চাকু ঢুকাই দিয়েছে বুকের মধ্যে এবং সেখানেই মারা গিয়েছে। করোনাকালীন সময়ে লাশটা দেশে আনারও সৌভাগ্য হয় নাই। তার বাবার নাম হলো রমজান সর্দার, আর এই ছেলের নাম হলো বাবু। আপনারা চাইলে নবগ্রাম জিগরগাছা উপজেলায় খোঁজ নিতে পারেন। লাশটাও দেশে আসে নাই, গরিব মানুষ, বিদেশে যারা যায় তারা তো আর বড় লোক না, গরিব মানুষেরাই তো যায়। এখন এই ওর কিডনিতে স্টোন ধরা পড়েছে, অপারেশন করতে হবে, বাইরে 1 লাখ টাকার উপরে খরচ। ওরা জানলো যে আমাদের পুলিরহাট 8 দিন নতুন করে উদ্বোধন হয়েছে, সেখানে 50% চিকিৎসা দেওয়া হচ্ছে। বললো যে যদি আমাদের 50% নিয়ে এই চিকিৎসাটা করিয়ে দেওয়া যেত তাহলে আমরা একটু বেঁচে যেতাম। আমি এসে 8 দিনে কথা বললাম যে 50% নিয়ে এই অপারেশনটা করানো যায় কিনা। রিপোর্ট দেখে বললো যে এই অপারেশন এখানে সম্ভব না, এটা ঢাকাতে করতে হবে। এবং ঢাকার যে ডাক্তার এসে অপারেশন করছিল উনি 1 মাস দায়িত্ব ছিল, 1 মাস পরে চলে গিয়েছেন। এখন এই অপারেশনটা ঢাকাতে করা ছাড়া উপায় নাই। আমি বললাম তাইলে যশোরের বিল ধরে ঢাকাতে অপারেশন আপনারা করাই দেন, কারণ 8 দিন তো একই। বললো আমাদের যতই 8 দিন, কিন্তু এক একটা শাখা আমাদের ভাগ আছে, এটা করার কোনো সুযোগ নাই। এখানে ছাড় চলছে বলে এই জায়গার বিল ধরে ঢাকাতে করানোর কোনো অপশন নাই। আমি বললাম তাইলে এখন এই রুগীটা যাবে কই, আপনাদের এখানে 50% ছাড় বলেই তো এখানে আসছে। বললো আপনি চাইলে সরাসরি স্যারের সাথে কথা বলতে পারেন। তো আমি ডাক্তার শেখ মহিউদ্দিন স্যারের সাথে কথা বললাম। স্যার বললো যে তুমি তাকে ঢাকায় পাঠিয়ে দাও, আমি পুরাটাই ফ্রি করে দেব। এবং এই পরিবারটা ঢাকায় নিয়ে গেল, পুরা চিকিৎসা ফ্রি, আমি নিজেই দেখতে গিয়েছিলাম। পরবর্তীতে তারা যেটা বললো, বাড়িতে আসার পরে আমি বললাম যে আপনাদের চিকিৎসা ঠিকঠাক মতো হয়েছে কিনা, কোনো রকম টাকা খরচ হয়েছে কিনা। বললো যে টাকা তো নেয়ই নাই, বরং আমরা খুশি হয়ে পরে 5,000 টাকা দিতে গিয়েছিলাম যে আমাদের যারা এতদিন দেখভাল করলো তারা যেন কিছু কিনে খায়, মিষ্টি খায়, আনন্দ মানে খুশির জন্য এটা দিতে গিয়েছিলাম। কিন্তু সেই টাকাটাও তাদেরকে দিতে পারি নাই। এটা হলো 8 দিন। এরকম অসংখ্য ঘটনা রয়েছে, যে ঘটনাগুলো এখানে বলে শেষ করতে পারবো না, যেগুলো 8 দিন করে থাকে। তো সেই জন্যে 8 দিন হাসপাতালের দরকার। কারণ কি? কারণ হলো 8 দিন হাসপাতাল সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ায়, অসহায়, যারা মধ্যবিত্ত, যাদের টাকা নাই, নিম্নবিত্ত, তাদের পাশে দাঁড়ায়, তাদেরকে স্বল্প খরচে। আপনারা জানেন যে আমরা সদরে চিকিৎসা নিতে গেলে 10 টাকা একটা টিকিট নিয়ে আমরা যে কোনো বিভাগের ডাক্তার দেখাতে পারি। 8 দিন ঠিক তেমনই, আপনি 100 বা 170 বা 200 টাকার একটা টিকিট নিয়ে আপনি যে কোনো বিভাগের ডাক্তার দেখাইতে পারেন। যেই ডাক্তার 8 দিনে বসে আপনার 170 টাকায় দেখে দেয়, ওই ডাক্তার আবার পরবর্তীতে ইবনে সিনা, ল্যাব এইড বা অন্যান্য আদার্স হাসপাতালে বসে 700, 800, 1000 টাকা ভিজিট নেয়। এই জন্য 8 দিন হাসপাতালের দরকার, যে মাত্র অল্প টাকায় আপনার মানে একই ডাক্তার, যেটা শুধুমাত্র স্থান চেঞ্জ হইলেই তার বিল বেড়ে যাচ্ছে। যেই ডাক্তার আপনি সদরে দেখাচ্ছেন 10 টাকায়, ওই ডাক্তার যখন ইবনে সিনায় বসতেছে 500 টাকা, 800 টাকা অগ্রিম দিয়ে তারপরে দেখাইতে হয়। সত্য তো? আমি নিজেই তো আমার সন্তানদের যদি আমি বলি ওই ডাক্তারে দেখাবো, তো এখন তো সদরে আছে ইবনে সিনায়, উনি বিকালে আসবেন, তো আমার ইমার্জেন্সি সদরে যেয়ে সেই একই ডাক্তারের 10 টাকায় দেখাইতে পারি, অথচ ইবনে সিনায় গেলে 500 টাকা অগ্রিম ভিজিট দিয়ে তারপরে দেখাইতে হয়। তো 8 দিন হাসপাতাল হলো এই জাতীয় সদর বা সরকারি হাসপাতালের পাশাপাশি অবস্থান করছে। এই জন্য 8 দিন হাসপাতালের অতীব প্রয়োজন এই বাংলাদেশের জন্য। এরপরে যে মেডিকেল কলেজ, আমাদের আলোচকরা বলেছেন যে আমাদের দেশ থেকে মানুষ বিদেশে পড়তে যায়, কিন্তু আমাদের দেশে যে বিদেশ থেকে পড়তে আসে এটা কি আমরা কখনো জানতাম? এবার 8 দিনের কল্যাণে আপনারা জানতে পেরেছেন যে আমাদের দেশে বিদেশ থেকে সন্তানেরা পড়তে আসে, এখানে ইন্টার্নি করবে, কিন্তু হাসপাতাল বন্ধ, মেডিকেল কলেজ বন্ধ করে নাই। এটা হলো আসলে মানে ওনারা ভালো বোঝেন, আমি ওনাদের আঘাত করে কথা বলতে চাই না, তবে ওনারা এটা ভালো বোঝেন। ওনারা জানেন যে মেডিকেল কলেজ যদি আমরা হাসপাতাল চালু না রাখি তাহলে এদেরকে ইন্টার্ন করা হবে না। সুতরাং কি করতে হবে? এই হাসপাতালটা চালু করে দেওয়া দরকার। বিদেশে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এই বিদেশের ভাবমূর্তি যেন ক্ষুণ্ণ না হয় তার জন্য হাসপাতালটা খুলে দেওয়া দরকার। 8 দিন হাসপাতাল, আলেম ওলামাদের ইমাম, এখানে ইমাম সাহেব আছে সাক্ষী, আমাদের সুলতান মাহমুদ শাহিন, তিনি সহ অসংখ্য ইমাম এবং মুয়াজ্জিন তিনার হাত দিয়ে কয়জনের কার্ড দিয়েছেন? উনি 20-25 জনের কার্ড দিয়েছেন। যে কার্ড আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এসে বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, এবং সেই প্ল্যানের অংশ হলো কার্ড দেয়া। এবং সেই কার্ড আমরা দেখছি যে ফ্যামিলি কার্ড, প্রবাসী কার্ড, তেল ফুয়েল কার্ড, নানান রকম কার্ড। কিন্তু এরও আগে আমাদের স্যার ইমাম এবং মুয়াজ্জিনদের কার্ড দিয়েছেন হাসপাতাল কার্ড। যে হাসপাতালের কার্ডের এখানে ইমাম আছেন ওনারা পেয়েছেন।
এই হাসপাতাল কার্ডের সুবিধাটা কি, ওনারা এই কার্ডটা দেখালে ওনাদেরকে 50% খরচ বা আরো কম খরচে ওনাদের চিকিৎসা, এমনিতে কম নেওয়া হয়, সেখানে আবার যদি কমানো হয় তাহলে কত কমতে পারে বোঝেন। এই জন্যে এই হাসপাতালটার দরকার। হাসপাতালগুলোতে কোরআন শিক্ষা মুসলমানদের জন্য বাধ্যতামূলক। মুসলমান যারা তারা কোরআন শিক্ষা এবং স্যারের সময়ে স্যারের টাকায় বেতন দিয়ে ইমাম রেখে, সেই ইমাম এখানে আছেন, ইমাম সাহেব, আরেকজন এই যে আমাদের আলামিন সাহেব ইমাম, আপনিও আদ্দিনের মসজিদে 12 বাজার, তো ইনারা ইমামতি করেন এবং কোরআন প্রশিক্ষণ দেন, বেতন পান আদ্দিন থেকে, আর শিখান আদ্দিনের কর্মচারীদের, স্টাফদের, যারা তাদের কর্মের টাইমে কোরআন শেখে। আমি যদি মিথ্যা বলি লুকমা দিতে পারেন, সত্য বলছি তো। তারা তাদের কর্মের টাইমে, তার মানে 8 ঘন্টা যার ডিউটি, সে 8 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সে কোরআন শিখবে, এই 8 ঘন্টার মধ্যে, বাইরে না। আবার যারা কোরআন শিখে গিয়েছে তাদেরকে কোরআন মুখস্থ করানো হয়। নামাজ প্রতিটা হাসপাতালে মসজিদ করে দেওয়া হয়েছে, 5 ওয়াক্ত বা জামাত নামাজ হয়, কিন্তু হিন্দুদের জন্য এগুলো বাধ্যবাধকতাই নাই। মুসলমানদের জন্য এটা বাধ্য কিনা? মুসলমানদের জন্য তো এটা ফরজ। তো এই জন্যে বাতিলদের একটু গায়ে জ্বালা ধরে যে এটা কেমন হাসপাতাল, যে হাসপাতালে নামাজও হয়, কোরআন শিক্ষাও হয়, পর্দা রক্ষা করে চলা হয়, যে হাসপাতালে কম খরচ নেওয়া হয়, অ্যাম্বুলেন্স 380 টাকায় ঢাকা শহরে অ্যাম্বুলেন্স পাওয়া যায়, যেটা দিয়ে অ্যাম্বুলেন্স তো দূরের কথা, রিক্সায়ও তো পাওয়া যায় না। এখন ঢাকা শহরে রিক্সায়ও যদি ওঠেন তাও তো 100, 200, 300 টাকা আপনার ভাড়া এমনি গুনতে হয়। 380 টাকায় অ্যাম্বুলেন্স, 250 টাকায় ডায়ালাইসিস, তারপরে নর্মাল ডেলিভারি 4000 টাকায়, সিজারের ডেলিভারি 8500 অথবা 9000, 10,000 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যায়। কিডনির স্টোন মাত্র 24 থেকে 25,000 টাকার মধ্যে অপারেশন কমপ্লিট করে দেয়। এইগুলো যখন অন্য অন্য হাসপাতাল দেখতেছে এত কম খরচ, এত কম খরচ, এত কম খরচ, তো তাদের তো একটু মাথা ব্যথা হওয়ার কারণও হইতে পারে। তো যাই হোক, সব কিছু মিলায়ে আমরা চাই যে আদ্দিন হাসপাতাল যেন আবার সেই জায়গায় ফিরে আসে, সগৌরবে মাথা উঁচু করে দাঁড়ায়। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত আলোচক বৃন্দদেরকে, যারা আজকে কষ্ট করে এখানে আদ্দিনকে ভালোবেসে, ডাক্তার শেখ মহিউদ্দিন স্যারের ভালোবাসায় এখানে এসে সময় দিয়েছেন। বিশেষ করে হাসানুল মামুনলাল ভাই রাত 3টা থেকে পরিশ্রম করে এখানে এসেছেন। আমির ইসলাম বেলালি আঙ্কেল, আমাদের জুলফিকার আল মাহমুদ আঙ্কেল, বয়োবৃদ্ধ মানুষ, তারপরেও এই কষ্ট করে এসেছেন। মাওলানা তৈবুর রহমান, আব্দুল হাই সিদ্দিকী, আমাদের রবিউল ইসলাম খুলনা, আমাদের ইয়াসিন, অ্যাডভোকেট রকনুজ্জামান, সাইফুল্লাহ বিন কুরবান সহ, আমাদের ডক্টর মাহবুবুর রহমান সহ অনেকেই মিডিয়া কর্মীরা এসেছেন। আমাদের সবাইকে আমি কৃতজ্ঞতা এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই জন্য সাংবাদিক বন্ধুদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই আমাদের এই ডাকে সাড়া দেওয়ার জন্যে। তো এই বলেই আমি আমার কথা এখানেই শেষ করছি। এখন দোয়ার পরে আপনাদের জন্য সামান্য তাবারকের ব্যবস্থা করেছি, এটুকু নিয়ে আপনারা যাবেন ইনশাআল্লাহ। আর যে যা কথা বলতে পেরেছেন কৃতজ্ঞতা, যারা পারেননি ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামী কোনো আলোচনায় আবার আমরা একসাথে হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সহকর্মী সহপাঠী যেটাই বলি, সে মারা গিয়েছে ওখানে। তার একটা ছেলে কিডনি রোগে আক্রান্ত হলো, কিডনি স্টোনে। এই কিডনি স্টোন অপসারণ বা অপারেশন করার জন্যে যশোর যে কয়টা হাসপাতালে গিয়েছে, লাখ টাকার উপরে খরচ। তো গরিব মানুষ, বাবা মারা গিয়েছে মালয়েশিয়ায়, এবং সেখানেই করোনাকালীন সময়ে মারা যাওয়ার কারণে সেখানে তাকে দাফন করা হয়েছে, লাশটাও দেশে আসে নাই। তো এই পরিবার থেকে আমার সাথে যোগাযোগ করলো যে কবির বিন সামাদের সাথে যেহেতু আদ্দিনের সম্পর্ক আছে, সুতরাং হয়তো বা একটু সহজে কিছু হতে পারে। আমার কাছে এসে বলল যে অন্য হাসপাতালে তো 1 লাখ টাকার উপরে খরচ এই অপারেশনটা করতে গেলে। তো আদ্দিনে ওই সময় পুলের হাট নতুন উদ্বোধন হয়েছে, 50% অপারেশনগুলো করা হচ্ছিল। বললো ওখানে যদি এই অপারেশনটা কোনোভাবে করাই দেওয়া যায়, যেহেতু 50% খরচ নাই, আর এমনি খরচ তো কমই আছে, তো সেই ক্ষেত্রে আমরা হয়তো এটা একটু পেরে উঠতাম। তো আমি আমার স্যারের সাথে কথা না বলে আমি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বললাম যে আপনারা 50% খরচ নিয়ে আমাদের এই অপারেশনটা করে দিতে হবে। বলে এই অপারেশন যিনি করবেন ডাক্তার আফিক স্যার, তিনি চলে গিয়েছেন ঢাকায়, তিনি যশোরে আর আসবেন না। ঈদ পর্যন্ত 1 মাস ছিল, 1 মাস শেষ উনি চলে গিয়েছেন, এখানে আর এই অপারেশনটা হবে না। তবে অন্য ডাক্তাররা আছে, কিন্তু এটার যে অবস্থা আছে এই অবস্থা একটু ক্রিটিক্যাল, অন্য ডাক্তাররা রিস্ক নিতে চান না, এটা ঢাকাতেই করতে হবে। আমি বললাম যদি ঢাকাতে করতে হয় তাহলে আপনারা যশোরের খরচ ধরে ঢাকা থেকে করিয়ে দেন। বললো যে যশোরের খরচ ধরে ঢাকা থেকে করানোর আমাদের কোনো সিস্টেম নাই, এটা যদি করতে হয় তাহলে স্যারের সাথে আপনাদের কথা বলতে হবে। তো আমি দেখলাম যে স্যারের সাথে যদি আমাদের কথা বলতে হয় অসুবিধা নেই, আমি স্যারের সাথে কথা বললাম। স্যার আমাকে বললেন যে কবির তুমি এটাকে পাঠিয়ে দাও এবং আমরা এটার পুরা খরচটা আমরাই বহন করব, হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে। যদি ঢাকায় আসার মতো পয়সা থাকে তাহলে ঢাকায় আসলে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, এই অপারেশন আমরা করে দেব।
এবং ঢাকাতে পাঠিয়ে দেওয়ার পরে তাদের একেবারে ফ্রিতে সব কিছু করে দিয়েছে। সেখানেই শেষ নয়, এই পরিবারটা খুশি হয়ে 5,000 টাকা দিতে গিয়েছিল, যে 5,000 টাকা আপনারা এতদিন আমাদের যে হেল্প করেছেন, যে সেবা যত্ন করেছেন, তাতে আমরা এতটাই খুশি যে এই 5,000 টাকা আপনারা মিষ্টি খাবেন। কিন্তু সেটাও হাসপাতাল কর্তৃপক্ষ নেয় নাই। এই হলো আমাদের স্যার এবং আমাদের আদ্দিন হাসপাতাল। তো সেই আদ্দিন হাসপাতালটা আজকে কেন জানি মানে একটা অবস্থার মধ্যে পড়ে গিয়েছে, যেটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে 6 জন শিশু মারা গিয়েছে, যেটা বলা হচ্ছে যে অক্সিজেন সংকটের কারণে, অথবা সেখানে জানালা দরজা নাই, কার্বন ডাই অক্সাইড বেশি হয়ে যাওয়াতে এই বাচ্চা শিশু 6 জন মারা গিয়েছে। আমাদের প্রতিটা মৃত্যুই আমাদের কষ্টদায়ক, আমাদের কষ্ট দেয়। এটা অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত। কোনো হাসপাতাল অথবা কোনো ডাক্তার কখনো প্রত্যাশা করে না যে তার হাসপাতালে রুগী মারা যাক। কোনো ডাক্তার এটা প্রত্যাশা করে না যে তার হাতের কোনো রুগী মারা যাক। সবাই চাইবে যে যে কোনোভাবে, যে কোনো মূল্যে যেন একজন পেশেন্টকে সুস্থ করা যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সেটা ঘটে গিয়েছে, যেটা অনাকাঙ্ক্ষিত ছিল। আর এরকম ঘটনা অন্য জায়গায় ঘটে না এরকম না, কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে একটা হাসপাতালের লাইসেন্স অফ করে দেয়া বা স্থগিত করা, এটা অনাকাঙ্ক্ষিত। ওই যে আলেম বা অন্যান্য অনেকেই বলেছেন যে মাথা ব্যথা করছে বলে মাথা কেটে ফেললাম, সেটা তো সমাধান না। এটা ঠিক, এবং সংসদে আমাদের স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, তিনিও বলেছেন যে এটা ঠিক যে আমরা মাথা কেটে ফেলবো না। কিন্তু 6 জন বাচ্চা শিশু মারা গিয়েছে, আমরা এটার কি পানিশমেন্ট দেব না? উনি ফ্রিডম ফাইটার, তো উনার তো একটা দায়িত্ব বোধ আছে। হামে কিন্তু অন্তত 5 শতাধিক মানুষ মারা গিয়েছে। আমাদের বর্তমান সরকারের 105 দিনে 100 দিনে 106 জন খুন হয়েছে। এটা অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত। এরপরে কি হয়েছে, আমাদের বিভিন্ন হাসপাতালগুলোতে মানে যে কোনো সময় যে কোনো অনাকাঙ্ক্ষিতভাবে মানুষ মারা যেয়ে থাকে। আমাদের যশোর সদর হাসপাতাল সহ অনেক সরকারি হাসপাতালগুলোতে যদি আমরা যাই, আমি একবার সদর হাসপাতালে ভর্তি ছিলাম, এখন কি অবস্থায় আছে জানি না, যে টয়লেটের দরজা দেব, সেই দরজার কোনো সিটকিনি নাই এবং দরজার কাঠও নাই। একটা ড্রাম সেই দরজার সামনে দিয়ে রাখতে হয়, যে ড্রাম দিয়ে দরজাকে কোনো রকম বোঝাতে হয় যে ভিতরে একজন লোক আছে, এবং ওই ড্রাম দিয়ে যেন অন্তত নিজের গোপন জিনিসগুলো না দেখা যায়। তো এই অবস্থাগুলো অনেক জায়গায় এখনো আছে। তো সেইগুলো আমরা কতটুকু পরিবর্তন করতে পেরেছি বা কতটুকু পরিবর্তন করেছি। আমাদের দেশে হামেশা ধর্ষণ হচ্ছে, ছোট্ট বাচ্চা শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে এবং তাদেরকে হত্যা পর্যন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আমরা কতটুকু সচেতন হতে পেরেছি। যেই মানুষটার যেই ধর্ষণটা আলোচিত ছিল, রামিসা, সেই রামিসার ধর্ষণের বিচারের দায়িত্ব কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছিলেন এবং তিনি বলেছিলেন 1 মাসের মধ্যে এই বিচারের রায় কার্যকর হবে। 1 মাস কিন্তু পার হয়ে গেছে, এখনো তার ফাঁসি কার্যকর হয়নি। আমরা জানি 2011 সালে একজন ধর্ষক ধরা পড়েছিল, যে অন্তত 11-12 জনকে ধর্ষণ করে তাদের অঙ্গ প্রত্যঙ্গ নানানভাবে কেটেছিল এবং হত্যা করেছিল। তার টার্গেট ছিল যে 100 জনকে ধর্ষণ করা এবং 100 জনকে হত্যা করা, তারপরে সে তওবা করে ভালো হয়ে যাবে। এই মানুষটা জেলখানায় আছে এখন পর্যন্ত ফাঁসির রায় নিয়ে। আমাদের ট্যাক্সের টাকায় জেলখানায় আসামিরা খাওয়া দাওয়া করে, আরামসে খায়। আমরা সারাদিন পরিশ্রম করি আর আমাদের ট্যাক্সের টাকা দিই, সেই টাকা দিয়ে আমাদের জেলখানায় যেসব কয়েদি আছে, অপরাধী, খুনি, চোর, বাটপার, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, এইগুলো আমাদের টাকায় বসে বসে জেলখানায় খাওয়া দাওয়া করে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা, তাদের ফাঁসি কার্যকর করা হচ্ছে না। আমরা এই ফাঁসির আসামিদেরকে বছরের পর বছর, ওই যে যার কথা বললাম 11 খুনের আসামি, সে এখনো 16 বছর হয়ে গেল জেলখানায় আমাদের ট্যাক্সের টাকায় খাচ্ছে। তার মানে আমরা হালাল টাকা উপার্জন করে হারামজাদাদেরকে লালন পালন করি। আমাদের কষ্ট অর্জিত পয়সায় আমরা এই জাতীয় জেলখানায় তাদের বিচার, যদি মনে হয় যে বিচার সঠিক হয় নাই, তাইলে সঠিক যেটা সেটা দিয়ে তাকে বেকসুর খালাস করে দেওয়া দরকার। যদি এতগুলো খুন করার পরেও ফাঁসি কার্যকর করা যদি প্রয়োজনীয়তা না হয়, তাহলে বেকসুর খালাস দেওয়া দরকার। আমরা বসাই পড়ে কেন খাওয়াবো জেলখানায়? আমাদের ট্যাক্সের টাকায় কেন জেলখানায় এই আসামিগুলো, অপরাধীগুলো তারা খাইবে? তো এই জন্যে সম্মানিত হাজিরিন, আপনারা যারা এসেছেন, আপনারা এক এক করে কথা বলবেন আপনাদের জায়গা থেকে। আমরা চেষ্টা করব যে আরও আমাদের মেহমানগণ আসবেন, ওনারা এক এক করে পৌঁছে গেলে
আমরা কথা বলবো, শুনবো, এবং আমাদের কিছু দায়িত্ব আছে, যে দায়িত্ব থেকে মূলত আজকের এই 8 দিনের পক্ষে দাঁড়ানো একটা ইমানি দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। কারণ এই 8 দিন হাসপাতালের হাসপাতাল তারা মনে করে যে আমরা যে ব্যবসাটা করতে চাচ্ছি সেটা তো হচ্ছে না, আমরা যেভাবে বিল করতে চাই। আমরা দেখেছি অনেক হাসপাতাল আছে যে মারা যাওয়ার পরে আইসিইউতে ঢুকায়, ঢোকানোর পরে অক্সিজেন দিয়ে রাখে এবং 2 দিন 4 দিন আইসিইউতে বিল করে ফেলে, লাখ লাখ টাকার বিল ধরিয়ে দেয়। এই অবস্থাগুলো 8 দিনের কারণে হচ্ছে না। ডায়ালাইসিসের নামে এমনকি সংসদ সদস্যরা পর্যন্ত বিশ্বাস করতে পারে নাই যে 250 টাকায় ডায়ালাইসিস করানো সম্ভব, এবং যেটা 8 দিন কিন্তু করিয়ে থাকে। তো এই জন্যে সম্মানিত হাজারিন, আমার মনে হয় যে 8 দিন হাসপাতাল সম্বন্ধে আমাদের সবারই সজাগ হওয়া দরকার, সচেতন হওয়া দরকার। আমাদের জন্য দরকার, আমার জন্য, আপনার জন্য দরকার। আমি আমার কথা, আমার চিকিৎসার কথা কিন্তু বলি নাই। আমার চিকিৎসার কথা বললে আরো যদি বলি, আমি কিডনি স্টোনে আক্রান্ত হলাম, স্যার আমাকে করোনাকালীন সময়ে নিয়ে চলে গেলেন ঢাকায়, আমাকে চিকিৎসা করিয়ে আবার হেলিকপ্টারে করে এনে দিলেন। এরপরে সেকেন্ডবার আবার যখন অ্যাটাক হলাম তখন হেলিকপ্টারে করেই নিয়ে গেলেন ঢাকায় চিকিৎসা করানোর জন্য। এখন বলতে পারেন আপনি না হয় স্যারের লোক, হেলিকপ্টারে করে নিয়ে গিয়েছে। আমি শুধু নয়, আমাদের হেলিকপ্টার রেডি আছে, আমাদের এয়ার অ্যাম্বুলেন্স রেডি আছে। ইমার্জেন্সি যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যায় অন্তত খুলনা বিভাগের মধ্যে এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে আপনাদেরকে হাসপাতালে নেওয়া হবে এবং নেওয়া হয়ও। আপনারা এটা জানেন কিনা জানেন, এটা কিন্তু উদ্বোধন হয়েছে, আমাদের এয়ার অ্যাম্বুলেন্স আছে। তো এই জন্যে সম্মানিত হাজারিন, আমি কথা আর বাড়াতে চাই না, কথা বলবেন আমাদের মেহমানেরা। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডক্টর মাহবুবুর রহমান সাহেব, তিনি চলে এসেছেন, সামনে আসার জন্য বলবো। তো আমরা এক এক করে সবার কথা শুনবো ইনশাআল্লাহ। আমি এ পর্যায়ে আমার কথা এখানেই শেষ করছি। সবার দায়িত্ব নিয়ে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ রেখে আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাবে আমার অন্তর থেকে শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া, আমরা এমন একটি কাজের সহযোগিতায় মানবতার কল্যাণে 8 দিনের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনায় আমরা অংশগ্রহণ করতে পেরেছি। আল্লাহ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী শানে দরুদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, আমার বক্তব্য অনেক শুনেছি, বিশেষ করে আমার বন্ধু বরদস্ত বুজুর্গ ডক্টর মাহবুবুর রহমানের গঠনমূলক বক্তব্য শোনার পরে তেমন কোনো কিছু থাকে না আর কি। তারপরেও অনেকে আলোচনা শুনলাম। আমি যখন 8 দিনের এই লাইসেন্স ক্যান্সেল হয় তখন হজের সফরে ছিলাম, মক্কা মদিনায় ছিলাম, সেখান থেকে দেখছিলাম, বাট বিস্তারিত বুঝতে পারিনি, বিস্তারিত উপলব্ধি করলাম। এখানে প্রশ্ন এসে যায় যে এই একটা হাসপাতালের লাইসেন্স বাতিল হলো কার ইশারায়? বাংলাদেশে তো কোনো ইশারা ছাড়া কাজ হয় না। লাভ কার, ক্ষতিকার? 8 দিনের ডাক্তার মহিউদ্দিন সাহেবের কি খুব ক্ষতি হয়ে যাবে? তারা হাজার হাজার কোটি টাকার মালিক। 8 দিনের ব্যবসা বাণিজ্যতে হিসাব আনার দরকার পড়ে না, বরং তাদের মতো 10-20 জনের টাকায় বাংলাদেশের গভর্নমেন্ট চলে বললেও ভুল হয় না। তারা বড় ধরনের সিআইপি, আমরা জানি। তো এখানে লাভ করার ক্ষতিকার আমি হিসাব মিলাই, ডাক্তার মহিউদ্দিন সাহেবের তো কোনো ক্ষতির কিছু নেই। তাহলে কার স্বার্থে এটা হলো? স্বাস্থ্যমন্ত্রীর কী লাভ এখানে? ব্যক্তিগতভাবে একটা হাসপাতালের লাইসেন্স ক্যান্সেল করে, বাতিল করে, স্থগিত করে তারও বা কী লাভ? কিন্তু কেন করেছেন? ডক্টর মাহবুব ভাই কিছুটা ইশারা ইঙ্গিত দিয়ে কথা বলে গেছেন। 8 দিন হাসপাতাল, আমি যতটুকু জানি 150 টাকা, 170 টাকায় টিকিট কেটে বিশেষজ্ঞ ডাক্তার দেখানো যায়। ঢাকাতে আমরা দেখেছি মাত্র 250 টাকায় কিডনি ডায়ালিসিস হয় 8 দিন হাসপাতালে। 380 টাকায় অ্যাম্বুলেন্স পাওয়া যায়, যা অন্য কোনো হাসপাতালে কল্পনাই করা যায় না। ঢাকার 8 দিন হাসপাতালে যেখানে সমস্যাটা হয়েছে, এখানে যতটুকু জানি একটা মহিলার যদি সিজার করতে হয় 50-60 হাজার টাকা হয়ে যায়, যা অন্য হাসপাতালে 2.5 লাখ 3 লাখ টাকার প্রয়োজন হয়। আমরা এগুলো সবাই জানি। যে আজকের এ প্রশ্ন, এই গরিবের বন্ধু 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের জন্য এত উঠে পড়ে লাগলেন কেন? তা যদি লাগতে হয়, 6 জন বাচ্চা মারা গেলে যদি 8 দিন হাসপাতাল লাইসেন্স বাতিল হয়, এই কয়েক মাসে 105 দিনে বর্তমান গভর্নমেন্টের অধীনে 600 উপরে খুন হয়েছে।
3-3.5 মাস 600 খুন হয়েছে, তো সরকার থাকে কি করে? আমার প্রশ্ন। সরকার বাতিল হয়ে যাক, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আপনি কিভাবে হিসাব করলেন? 6টা বাচ্চার জন্য আমরা দুঃখ প্রকাশ করি, তাদের ইন্তেকালে আল্লাহ তুলে নিয়েছেন জান্নাতের পাখি হিসেবে। কিন্তু প্রশ্ন যদি করি, হামের টিকাকে কেন্দ্র করে 700-র উপরে শিশু মারা গেল, তাহলে সেই হাসপাতালগুলোর লাইসেন্স থাকলো কি করে? স্বাস্থ্যমন্ত্রীর মন্ত্রিত্ব কিভাবে থাকলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন। আপনি জবাব দেন, এই স্বাস্থ্যমন্ত্রীকে কিভাবে রাখলেন আপনি? এত বড় 700-র উপরে বাচ্চাদেরকে একটা হামের টিকায় হত্যা করা হলো, এটা খুন করা হয়েছে আমরা মনে করি। প্রিয় বন্ধুরা, সাংবাদিক ভাইরা, আমাদের অনেক প্রশ্ন। অহরহ দেখি বিভিন্ন সরকারি হাসপাতালে কত মানুষ মারা যায়, কয়টা লাইসেন্স জীবনে বাতিল হয়েছে, কয়টা হাসপাতাল বন্ধ হয়েছে। আপনারা মনে করছেন 8 দিনে হাত দিয়েছেন, আমরা বুঝি, সবাই বুঝি কেন হাত দিয়েছেন। 8 দিন আপনাদের মাথার ব্যথা। ইসলামী ব্যাংককে পঙ্গু করে দিচ্ছেন, ইসলামী ব্যাংকের পূর্ণ ডাকাতদেরকে নিয়ে বসে আবার আপনার ডাকাতি শুরু করতে চাচ্ছেন, করেছেন। মনে রাখবেন, এভাবে একটার পর একটা আগামী দিনে আবার ইবনে সিনাকে টার্গেট করতেছেন। তার মানে কি? এই জাতি কিন্তু সব লক্ষ্য করতেছে আপনারা কি করছেন। এর জবাব দিই শুধু না, দিন আসবে। অতীতের ফেসিবাদ যেমন ইসলামের গায়ে হাত দিয়ে, আলেমদের গায়ে হাত দিয়ে, দিনের গায়ে হাত দিয়ে ইসলামকে ডাকাতি করে রক্তের বন্যা বয়ে টিকতে পারে নাই, আপনারাও সেই জায়গায় চলে যেতে হবে। অতীতের শিক্ষাটা আগে গ্রহণ করেন, তা না হলে আপনারা টিকতে পারবেন না, ইতিহাসের আস্থা পুড়ে চলে যাবেন। সম্মানিত ভাই বন্ধুরা, আমরা বক্তব্য নয়, আজকের ডক্টর মাহবুব ভাই বলেছেন যে আমার আঙ্কেল শিল্পী কবির বিন সামাদ আজকের আয়োজনটা করেছেন। আমরা সিদ্ধান্ত নিলে, আমাদের ভাইরা সবাই মিলে সিদ্ধান্ত নিলে এই খুলনা বিভাগের হাজার হাজার আলেম, লাখো আলেমদের নিয়ে বড় সমাবেশ করা সম্ভব। আমরা সংক্ষিপ্ত পরিসরে জানিয়ে দিতে চাই, আপনারা আগুন নিয়ে খেলা করবেন না, দিন নিয়ে খেলা করবেন না। আর দিন যারা, যে ডাক্তার বা যে কর্মকর্তা অন্যায় করেছে, অপরাধ করেছে, যার ভুলের জন্য বাচ্চাদের ক্ষতি হয়েছে, তাদের বিচার আমরা চাই, তাদের বিচার হোক। কিন্তু 8 দিন হাসপাতালের লাইসেন্স আপনি বাতিল করতে পারেন না। অন্যায়ভাবে জুলুম করেছেন। আগামী কয়েকদিনের ভিতরে, না হলেও কমপক্ষে 1 মাসের ভিতরে 8 দিন হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দিন, নইলে আমরা লক্ষ লক্ষ আলেম ওলামা মাঠে নামতে বাধ্য হব আপনাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ। কি আপনারা রাজি আছেন না নাই? আমরা সে ডাক দেব। এই যশোর নয়, খুলনা নয়, যশোর খুলনা থেকে শুরু হবে, ঢাকার রাজপথ পর্যন্ত, প্রেস ক্লাব পর্যন্ত চলে যাব। 8 দিন হাসপাতালের লাইসেন্স আপনাকে ফিরিয়ে দিতেই হবে, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ফিরিয়ে দিতেই হবে। আপনি এটা বাতিল করে রাখতে পারবেন না ইনশাআল্লাহ। আমরা মানবতার কল্যাণের পাশে আছি। 8 দিন হাসপাতাল সেই পাশে আছে, গরিবের পাশে, সুচিকিৎসার পাশে। স্বল্প খরচে এদেশের মানুষ চিকিৎসা পাচ্ছে, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ চিকিৎসা পাচ্ছে। অতএব চিকিৎসার সেবা বঞ্চিত করেন না। ভারতের গোলামি ছেড়ে দেন, ভারতের গোলামি ছেড়ে দেন। ভিসা চালু করেছেন, ভারতে আবার রুগী পাঠাতে হবে, কন্ট্যাক্ট আছে, ভালো কন্ট্যাক্টে হয়তো যাচ্ছেন। এই সমস্ত ধান্দাবাজি কন্ট্যাক্ট ছেড়ে দিয়া বাংলাদেশে এখন চিকিৎসা অনেক উন্নত ব্যবস্থাপনা। শুধু 8 দিন শুধু নয়, 8 দিন আছেন, ইউনাইটেড আছে, এভার কেয়ার আছে, যেখানে চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো পজিশন আছে। ভারতের দেবীশ্বর তো বলেছেন যে ঢাকা ইউনাইটেডে জাহাঙ্গীর সাহেব থাকতে আমার প্রয়োজন হয় না। এভাবেই ভারতের বিভিন্ন ডিপার্টমেন্টে বড় বড় ডাক্তারই বলেছেন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এখন অনেক ভালো, অনেক উন্নত। আমাদের হার্টের চিকিৎসার জন্য ইন্ডিয়াতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদের মা বোনদের চিকিৎসার জন্য, গাইনি বিভাগের জন্য বাইরের কোথাও যাওয়ার প্রয়োজন নাই। 8 দিন যথেষ্ট, এরকম বহু হাসপাতাল যথেষ্ট। কাজেই বাংলাদেশের চিকিৎসা সেবা উন্নত করেন। সরকারি হাসপাতালগুলো প্রবেশ করা যায় না, দুর্গন্ধে। সৌদি আরবে যেই দেখেন, আপনারা তো যান, সৌদি আরবের হাসপাতালগুলো ঢুকলে মনে হয় যেখানে গড়াগড়ি দেয়, গড়াগড়ি দিলেও কোনো দুর্গন্ধ তো দূরেই যাক, বুঝতেই পারা যাবে না এটা হাসপাতাল। আর বাংলাদেশের সরকারি হাসপাতালে আপনাদের যে অব্যবস্থাপনা আছে, এগুলো দূর করেন। সেখানে রুগী ডাক্তার পাওয়া যায় না। সংসদে দেখলাম একজন এমপি, তিনি বলেছেন হাসপাতালে গিয়েছেন, 4 জন 5 জন ডাক্তার নেই, 10 জন ডাক্তার নেই হাসপাতালে। সরকারি হাসপাতালগুলোকে চিকিৎসার মানে আনেন, 8 দিন হাসপাতাল থেকে শিক্ষা নেন, গরিবের পাশে দাঁড়ান, জনগণের পাশে দাঁড়ান। বহু ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে
17 বছর ফ্যাসিস্টের জুলুমের হাত থেকে আল্লাহ রক্ষা করেছেন। আপনারা ক্ষমতায় এসেছেন, আল্লাহ আপনাদেরকে নিয়ে এসেছেন। অতএব মাননীয় প্রধানমন্ত্রী, আমি জানি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান বেগম খালেদা, যিনি দেশকে ভালোবেসেছেন। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই বক্তব্য দিয়ে এ দেশের জাতির হৃদয়ে স্থান করে রেখেছেন। তার সন্তান হিসেবে আপনার দৃষ্টি আকর্ষণ করি, আপনি দৃষ্টি দিন ইসলামী ব্যাংকে, আপনার দৃষ্টি চলে আসুক আদ্দিন হাসপাতালে, আপনার দৃষ্টি চলে আসুক ইবনে সিনায়। আপনি নিজে থেকেই দেখেন, দেখভাল করেন, প্রয়োজনীয় ইনভেস্টিগেশন চালান। আশা করি আপনি যদি একটু নজর দেন, 7 দিনের ভিতরেই 8 দিনের লাইসেন্স আপনি নিজে হাতে ফিরিয়ে দেবেন বলে আমরা আশা করি। সেই আশাবাদ ব্যক্ত করি। আমি আলেম সমাজকে সজাগ থাকার জন্য, যেখানে ইসলাম, যেখানে দিন, সেখানে হাত দিচ্ছে। যে আমার বন্ধু বললেন না, আকিজউদ্দিন মহিউদ্দিন যেমন, আসলে আকিজউদ্দিন মহিউদ্দিন যেমন দিন না, ওই যে সংসদে বললেন না ফখরুল ইসলাম অমুক ইসলাম, ইসলাম না। বিষয়টা আসলে তাই। ইসলাম তো আল্লাহর, দিনও আল্লাহর। রাদিতু লাকুমুল ইসলামা দিনা, ইসলামকে আল্লাহ দিন হিসেবে মনোনীত করেছেন। কাজেই আপনারা যেসব বক্তব্য দিচ্ছেন শুনলে আমাদের হাসি লাগে, জনগণ হাসে, রিক্সাওয়ালারা হাসে, টি স্টলে হাসির রোল বয়ে যায়। এই সমস্ত ছেড়ে দিয়ে যেসব জাতির কল্যাণে কাজ করুন, এই সংসদ অর্থবহ হোক, এই সরকার অর্থবহ হোক, সেই কল্যাণ কামনা করি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকের আয়োজন করার জন্য শিল্পী কবির মির সামাদ সহ যারা আছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরাও দূর দূরান্তে কষ্ট করে আজকে এসেছি শুধু মহব্বতে, মায়ায়, ভালোবাসায়। 8 দিনের ব্যবস্থাপনা ভালো দেখে, চিকিৎসা সেবা মেডিকেল ভালো দেখে আমার মেয়েকে সেখানে ভর্তি করে ডাক্তারি পড়াচ্ছি। আমি জানি এখানে পড়ালে ভালো হবে, আমি জানি এখানকার সেবা ভালো হবে। আল্লাহ পাক যেন 8 দিনকে কবুল করেন, আল্লাহ পাক যেন 8 দিনের ডাক্তার মহিউদ্দিন সাহেবকে হায়াত দারাজ করেন, সেই দোয়া করেই তৌফিক কামনা করে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝাই মোর বেলা যে, সেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝাই মোর বেলা যে। ফুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে তুমি পার করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার
একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতলারসের নিচে সম্মান, তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতলারসের নিচে সম্মান, প্রিয় রাসূলের প্রিয় উম্মত উত্তরে যাবে মহাবিচার, পরমানন্দে জান্নাতে সাজাবে নব সংসার, সে মহানন্দে জান্নাতে, সে মহানন্দে জান্নাতে নবীর পাশে জায়গা দিও, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আর দিনের প্রতিষ্ঠানের উপরে এটি ভুল বোঝাবুঝির কারণেই যে বন্ধ করে দেওয়ার প্রাথমিক কার্যক্রম সেটা বাস্তবায়ন হতে যাচ্ছে। সে কারণে আজকে এই সেমিনার, যেহেতু এই প্রতিষ্ঠানটি আমরা বিভিন্ন বক্তব্যে বিভিন্ন লেখালেখিতে আমরা জানতে পেরেছি যে এটা দেশের জন্য জনগণের জন্য কেমন কাজ করে, তো যে প্রতিষ্ঠানটি এত সুন্দর কাজ করে সেটা বন্ধ করে দেওয়ার উদ্দেশ্য কী। তো আমি সেদিকে না যে আজকের সেমিনারের যে মূল বিষয়টি আমি সেটাই বলতে চাই, কারণ এখানে কথা বললে অনেক কথাই বলা যায়, আমরা যারা কথা বলছি সবাই বলা মানুষ, শোনা মানুষ খুব কম। তো যারা মঞ্চে আছেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাই বলবেন সেমিনারের বিষয়বস্তুর আলোকে। আমি শুধু এতটুকু বলতে চাই, 8 দিন এই জন্য আমাদের প্রয়োজন। আমরা বাংলাদেশের চিকিৎসা সমীক্ষা যদি দেখি তাহলে মানুষ বাইরে চিকিৎসার জন্য, বিশেষ করে ভারতে চিকিৎসা নেওয়ার জন্য যে মানুষ যায় তার পার্সেন্টেজ 67%, অর্থাৎ এই 67% মানুষ ইন্ডিয়াতে চিকিৎসা নিতে যায়। তো 8 দিন চিকিৎসা কার্যক্রম যেভাবে চালু করেছে, এই চিকিৎসা কার্যক্রম যদি পরিপূর্ণভাবে চালু করতে সুযোগ দেওয়া হয় বা চলতে দেওয়া হয়, তাহলে এই বাংলাদেশের 67% মানুষ, এই 67% মানুষ ইন্ডিয়াতে চিকিৎসা নিতে দেওয়া লাগবে না, বাংলাদেশে তারা সুন্দরভাবেই চিকিৎসা নিতে পারবে। এই যে ইন্ডিয়াতে চিকিৎসা নিতে যেতে পারবে না, এটা তাদের জন্য বেশ ক্ষতির। তো তারা সেই ক্ষতির থেকে তারা বাঁচার জন্য এই পরিকল্পনা করেছে। আর আমরা এটা ঠেকিয়ে রাখতে চাই এই জন্য যে আমাদেরকে অন্তত সেই দেশে যে আমাদের চিকিৎসা নিতে হবে না, যেহেতু মুশরিক হলো আমাদের জন্য শত্রু। আল্লাহ তাআলা তাদের আমাদেরকে শত্রু হিসেবে চিনাই দিয়েছিল, আতাজিদান্না আশাদ্দান্নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানু ওয়া ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। এই মুশরিকরা আমাদের চিরশত্রু, তাদের কাছে আমাদের যে চিকিৎসা নিতে যাওয়াটাও যে খুব বেশি ভালো সাহসের কাজ বলে আমাদের মনে হয় না। সুতরাং এই বাংলাদেশের 67% মানুষ যেন চিকিৎসা নিতে আর ইন্ডিয়াতে যাওয়া না লাগে, 8 দিনে সেই চিকিৎসা ব্যবস্থা হবে, এটার জন্যই 8 দিনই আমাদের প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে সেটা কবুল করুক। সাথে সাথে আমরা এই সেমিনারে একটা আবেদন রাখব, যেহেতু 8 দিন তার চিকিৎসা কার্যক্রম যেভাবে বেগবান করেছে, আমি ঝিনাইদহ জেলার মানুষ, আমার দাবি থাকবে, আশা থাকবে 8 দিন বন্ধ করার যত চেষ্টা করুক বন্ধ হবে না, কারণ কোনো কিছু ঢেকে রাখা সম্ভব না। আমরা যদি প্রবাদ বাক্য যদি দেখি যে যখন মোটা হয়ে যায় তখন মাটি এমনি ফেটে যায়, এটা ঠেকানো সম্ভব হয় না। সুতরাং 8 দিন বন্ধ হবে না, ঠেকাতেও পারবে না।
এটা চালু হবে। তবে আমার দাবি থাকলে এই সেমিনারে সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি এ পর্যায়ে একটি মরমী গজল পরিবেশন করার চেষ্টা করছি। মা বাবা ভাই বোন কি আত্মীয় স্বজন, দেখো তোমার পূর্বের আছে কজন। মা বাবা ভাই বোন কি আত্মীয় স্বজন, দেখো তোমার পূর্বের আছে কজন। তাদেরও ছিল শক্তি বাহাং, তাদেরও ছিল শক্তি বাহার, কোথায় গেল সে সকল আয়োজন। মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে হায়রে। মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা। আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহর শাহে মদিনায় সালাতু সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমি গতকাল আম্মাকে নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। আমার কবির ভাই যখন বললেন ভাই থাকতে হবে, আমি রাতের বেলা আমার শহর থেকে আমার গ্রামের বাড়ি প্রায় ৬-৭ কিলোমিটার দূর। আমি রাত ৩টার দিকে বাড়ি থেকে রওনা দিয়েছি। এরপরে বেনাপোল এক্সপ্রেসে করে সকাল ৬টায় মূলত এই প্রোগ্রামের উদ্দেশ্যে আসছি যে এই ভালো কাজের সাথে একটু সামিল থাকা দরকার, ইমানি চেতনা নিয়েই মূলত আসছি। তো সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা সবাই অবগত আছেন যে অতি সম্প্রতি ঢাকার মগবাজারস্থ আদ্দিন হাসপাতালে সেন্ট্রাল এসি এবং অক্সিজেন জটিলতাজনিত কারণে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার প্রেক্ষিতে আপনারা জানেন যে ৬ জন নবজাতকের মৃত্যুর প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর আদ্দিন হাসপাতালের লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে। নবজাতকদের এই মৃত্যুর ঘটনায় আমরা দারুণভাবে ব্যথিত। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের যে কোনো অবহেলার বিরুদ্ধে সরকারি তদন্ত আইনি পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই। তবে মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা যেমন সমাধান না হয়, অনুরূপভাবে একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে মানব সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপনকারী আদ্দিন হাসপাতালের মতো একটি মানবিক সেবা প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়া, লাইসেন্স বা সাময়িকভাবে স্থগিত করা, তাদের কার্যক্রমকে স্থগিত করা, এটা কোনোভাবেই কাম্য নয়। কারণ দীর্ঘদিন ধরে এই হাসপাতালটি নিম্নবিত্ত, মধ্যবিত্ত, সুবিধা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অত্যন্ত স্বল্প মূল্যে মানসম্মত ও বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদান করে আসছে। আপনারা শুনে আনন্দিত হবেন যে এখানে প্রায় প্রতিদিন 1000-এর বেশি মানুষ বহির্বিভাগে সেবা গ্রহণ করে থাকে। হঠাৎ করে এই হাসপাতালটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার কারণে হাজার হাজার অসহায় রোগী চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। এছাড়া এই হাসপাতালে অত্যন্ত কম খরচে, আলোচকরা বলেছেন যে কিডনি ডায়ালাইসিস, মা ও শিশু স্বাস্থ্য এবং জটিল সব অপারেশন করা হয়, যেটা ঢাকার অন্য কোনো হাসপাতালে এত কম খরচে বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব নয়। এছাড়া এই হাসপাতালের চিকিৎসকদের মধ্যে মানব সেবা, সততা, নৈতিকতা চর্চাকে উৎসাহিত করা হয়। একজন দার্শনিক বলেছেন, এ ম্যান উইথ ক্যারিয়ার উইদাউট ক্যারেক্টার মোর ডেঞ্জারাস দেন এ লায়ন। একজন মানুষ যদি যোগ্যতা সম্পন্ন হয় আর সে যদি নৈতিকতা বিবর্জিত হয়, সে সিংহের সে ভয়ানক হয়ে যায়। তো এই ক্ষেত্রে আদ্দিন হাসপাতাল একটি অনন্য বৈশিষ্ট্য লালন করে, স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য লালন করে। এখানে যারা চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন তারা নৈতিকতা চর্চা করেন, নৈতিকতার দিক থেকে তারা অনেক উন্নত পর্যায়ে রয়েছেন। তারা এটাকে শুধু এই চিকিৎসাকে তারা শুধু পেশা হিসাবে নয়, বরং মানব সেবার ইবাদত হিসাবে গ্রহণ করেছে। এজন্য দেশ এবং জাতির এই লগ্নে আদ্দিন হাসপাতালের মতো একটি সেবামূলক প্রতিষ্ঠানের অত্যন্ত প্রয়োজন বলে আমরা আলেম সমাজ মনে করি। আমি পরিশেষে এতটুকু বলতে চাই
যে আদ্দিন হাসপাতাল শুধু একটি চিকিৎসা কেন্দ্র নয়, এটা মানব কল্যাণ, সেবার মানসিকতা ও সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। দেশ ও জাতির সার্বিক উন্নয়নে জন্য এ ধরনের সেবামূলক প্রতিষ্ঠানের সম্প্রসারণ ও সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। একজন আলেম হিসাবে, একজন মসজিদের খতিব হিসাবে, দেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমরা সরকারের কাছে আবেদন করব যে দেশের হাজার হাজার প্রান্তিক জনগোষ্ঠীর দিকে তাকিয়ে, সুবিধা বঞ্চিত মানুষের দিকে তাকিয়ে অতি সত্বর আপনারা এই আদ্দিন হাসপাতালের কার্যক্রমকে আবার ওপেন করে দেবেন। দুস্থ অসহায় মানুষ সেবা গ্রহণ করে তারা ধন্য হবে। আমরা সরকারের কাছে খুলনা বিভাগের আলেম সমাজের পক্ষ থেকে এই আবেদন রেখে সবাইকে মোবারকবাদ জানিয়ে সবার জন্য দোয়া করে দোয়াছে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকরান জাযাকাল্লাহ। আমরা এতক্ষণ যাবৎ খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য শ্রবণ করতেছিলাম। আজকের আয়োজনের অন্যতম আমন্ত্রিত মেহমান খুলনা বিভাগীয় সম্মানিত এবং খুলনা বিভাগের শুধু দেশ নয় বিশ্বের গর্বিত সন্তান ওলামা হাজরাত এবং সাংবাদিক বন্ধুরা, আদ্দিন একটি নাম, এর প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তারা বলেছেন। তো আমি এক নজরে কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করছি। এক নম্বর হচ্ছে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্য সেবা, যেটা আমরা অন্য হসপিটালের সাথে তুলনা করলে সেটা আমরা পাই আদ্দিনে। এদিক থেকে এই মধ্যবিত্ত এবং প্রান্তিক যে জনগোষ্ঠী, তার জন্য এই আদ্দিন হসপিটালটা কত প্রয়োজন তা আমরা একথা উপলব্ধি করতে পারি। দরিদ্র মানুষের জন্য এ হাসপাতাল, এই জন্য এই হাসপাতালের প্রবাদ বাক্যে উঠে গেছে, এটা গরিবের হাসপাতাল। আমার বাংলাদেশ ধনী নয়, সবাই বলে আমরা গরিব, আর এটা যদি গরিবের হাসপাতাল হয় তাহলে আমাদের কত প্রয়োজন এই হসপিটালটা, আর সেটা বন্ধ হয় আমাদের জন্য, এই মানব গোষ্ঠীর জন্য, এই প্রান্তিক জনগণের জন্য, এই মধ্যবিত্ত আয়ের এই মানুষের জন্য খুব দুঃখজনক। দুই নম্বর হচ্ছে নৈতিক ও মানসম্মত সেবা আমরা এখানে পেয়েছি। আমরা তো ওলামা হাজরাত যারা এখানে এসেছি, আমরা অন্তত কম বেশি সকল হসপিটালগুলোতে আমাদের আদান প্রদান যাতায়াত হয়েছে। তো নৈতিক গুণাবলীর দিকে বিচার করলেই আদ্দিনের বিকল্প খুব কষ্টকর আছে বাংলার জমিনে। কাজে এটা যেখানে নৈতিক সহ মানসম্মত সেবা যেখানে আছে, সেটা অন্তত 95% মুসলমানের দেশ আমরা মুসলিম দাবি করে সেটা আমাদের জন্য কত প্রয়োজন এ বলার অপেক্ষা রাখে না। কাজেই আদ্দিন চলে যাওয়া আমাদের জন্য খুবই দুঃখজনক। 3 নম্বর আছে নার্সিং ও মেডিকেল শিক্ষায় আদ্দিন কতটা প্রয়োজন আমাদের। আদ্দিন ফাউন্ডেশন একটা নিজস্ব ফাউন্ডেশন, যেখানে মেডিকেল কলেজ রয়েছে, যেখানে নার্সিং ইনস্টিটিউট রয়েছে, যেখানে মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট রয়েছে, যেগুলো আমাদের এই মধ্যবিত্তের মানুষগুলো সহজে যেখানে সুযোগ পায়, অথচ তার থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। মা ও শিশু স্বাস্থ্য উন্নয়ন, মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নের জন্য আদ্দিনের বিকল্প খুব কম আছে। কারণ অধিকাংশ গ্রাম্য মানুষগুলো, এই শিশুগুলো অসুস্থ হয়ে পড়ে, আর তাও এই নিম্ন শ্রেণীর মানুষ, প্রান্তিক মানুষের সন্তানগুলো, আর সেগুলো এই সাশ্রয়ী মূল্যে এই আদ্দিনে স্থান পায়। এই বড় বড় হসপিটালগুলোতে তারা বারান্দায়ও উঠতে পারে না।
কাজে এই সিংহভাগ মানুষের জন্য এই 8 দিন, আর সেই 8 দিন বন্ধ হয়ে যাওয়া আমাদের জন্য খুব কষ্টকর। কাজে এর প্রয়োজনীয়তা খুব বেশি এই সিংহভাগ জনগোষ্ঠীর জন্য, এতে কোনো সন্দেহ নাই। অসাবধানতার জন্য 6টি শিশু মারা গেছে, এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। কিন্তু সাথে সাথে 300, কেউ কেউ বলেছেন প্রায় 1000 হাম রোগে সরকারি হসপিটালে সন্তানগুলো মারা গেল। কই, তার লাইসেন্স বন্ধ হয়নি। সে স্বাস্থ্যমন্ত্রী তো তিনি পদত্যাগ করেনি, পদত্যাগ করা উচিত ছিল তার। কিন্তু আমি একটি বিষয় বুঝি না, আল্লাহ রাব্বুল আলামিন তার এই কোরআনে যে আয়াতটা উপস্থাপন করেছি সে ভাষায় বলতে হয়, সে ভাষায় বলতে হয়। যুগে যুগে আমরা দেখেছি, আমরা উলামা হাজরাত গোটা মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্বকে আমরা জানাতে চাই, যুগে যুগে আমরা দেখেছি যখন ন্যায়ের উত্থান হয়েছে তখন অন্যায়ের পক্ষের জালিম যারা আছে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করেছে এই ন্যায়টাকে পৃথিবীর বুক থেকে উৎখাত করে তারা প্রতিষ্ঠিত হবে। এটা হচ্ছে একটা সার্বজনীন এবং সে অতীত থেকে এ পর্যন্ত আসছে। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, লিয়ামিজাল্লাহুল খাবিসা মিনাত তাইয়্যিব, আমি মন্দ থেকে ন্যায়টাকে আমি আলাদা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মন্দ আর ন্যায় ভালো কোনোদিন এক হতে পারবে না, এটা আলাদা করেছেন কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন। কাজেই 8 দিন যদি সত্যিকার অর্থে আমরা যে কোনো বিশ্লেষণ করলাম, বক্তারা যেগুলো বলেছেন ন্যায়ের পক্ষে হয়, তাহলে জালিম বাতিল অবশ্যই এটাকে উৎখাত করার জন্য এর বিপক্ষে অবস্থা দিবে, এটা কিন্তু স্বাভাবিক। আর আল্লাহ সেখানে কি বলছেন, ওয়াজআলাল খাবিসা বাদাহু আলা বাদ ফায়ারকুমাহু জামিয়া, তোমরা জেনে রাখো, শুনে রাখো, উৎখাত করতে পারবে না এই ন্যায়টাকে, ভালোটাকে উৎখাত করা সম্ভব নয়, কারণ আমি মন্দটা একটার পর একটা পুঞ্জীভূত করে ওদেরকে ছুড়ে ফেলে দেব। কাজেই আমরা আমাদের প্রিয় এই মাতৃভূমি দেশের প্রিয় মন্ত্রী এখন অনেক কষ্টের পরে প্রাইম মিনিস্টার আমরা পেয়েছি, এজন্য মনে হয় আকাশের চাঁদ আমরা পেয়েছি। আমাদের তারেক রহমান, তিনি একজন ভালো মানুষ, তাকে বলবো অতীতের ইতিহাস থেকে আল্লাহ বলেছেন কুলসিরু ফিল আরদ সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। অতীতের ইতিহাস থেকে যারা শিক্ষা দেয় না তারা খুব শাস্তির ভিতরে পড়বে, ইহকালে এবং পরকালে আল্লাহর শাস্তিতে তারা ধরা খাবে। খেয়েছে অতীতের ইতিহাস। আজকে আমরা স্বৈরাচার শেখ হাসিনার কথা শুনছি ভারতে, তিনি যে বলছেন, আসলে আমি বুঝতে পারিনি আমার আশেপাশে যারা ছিল তারা আমাকে ভাঙিয়ে তারা কোটিপতি হয়ে গেছে, আর আমাকে নিঃস্ব করে এখন বিদেশে আমাকে এই জীবন যাপন করতে হচ্ছে। শুধু তাই না, তার সন্তান পুতুলও বলেছে, তোমরা ভ্যান চালাই খাও বাংলাদেশের বুকে, যারা আমার বাবার পাশে ছিলে, আমার মায়ের পাশে ছিলে, আমার মা আর বাংলাদেশে যে রাজনীতি করবে না। আপনারা শুনেছেন, মিডিয়াতে এগুলো এসছে, আমার মা বাংলাদেশে রাজনীতি করবে না, তোমরা আমার মাকে ভাঙ্গে কোটিপতি হয়েছ রাতারাতি, এখন আমার মাকে ফাঁসিয়ে দিয়ে তোমরা আরামে আছো। তোমরা কেন আমার মাকে ডাকছো? আমার মা যাবে না বাংলাদেশে, তা আমরা এখন কি করবো? তোমরা ভ্যান চালাই খাও। আসলে স্বাস্থ্যমন্ত্রী তিনি বুঝতে পারেনি। আমরা মাননীয় তারেক রহমানকে বলবো, সেদিনও শেখ হাসিনা আফসোস করছেন এই স্বৈরাচার অশুভ কিছু নেতা তার পাশে থাকার কারণে তাকে বুঝতে দেওয়া হয়নি। আপনি দেশের কল্যাণের জন্য কাজ করছেন, দেশ বিদেশে ছুটে বেড়াচ্ছেন, এজন্য আমরা গর্বিত। 8 দিন আপনি জরিপ করুন, বাংলাদেশের সিংহভাগ লোক 8 দিনকে ভালোবাসে। এটা মধ্যবিত্তের মানুষের যদি প্রতিষ্ঠান হয়ে থাকে, সে প্রতিষ্ঠানকে অতীব তাড়াতাড়ি আপনি হস্তক্ষেপ করে ফিরে আনে আসেন, নাইলে স্বৈরাচার শেখ হাসিনার মতো অবস্থা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক বুঝটা নিয়ে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب। দেশ ও জাতির কল্যাণে আদ-দ্বীনের প্রয়োজনীয়তা বিষয় আজকের এই সেমিনারে উপস্থিত সম্মানিত উলামা একরাম, আলোচক বৃন্দ, আমরা এই সেমিনার থেকে সরকারকে বলতে চাই যে আল্লাহ বলছে তোমরা পুণ্যের কাজে সহযোগিতা করো, আদ-দ্বীনের সাথে আপনারা এমন কোনো আচরণ করবেন না, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি, পাপের পর্যায়ে চলে যায়, অল উদওয়ান, সীমা লঙ্ঘন করবেন না। আদ-দ্বীন তো সবার প্রয়োজন না, আদ-দ্বীন হচ্ছে গরিবদের প্রয়োজন, যারা মধ্যবিত্ত, যারা নিম্নবিত্ত। স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। স্বাস্থ্য খাত এতটা গুরুত্বপূর্ণ যে পৃথিবীর অনেক দেশে চিকিৎসা সম্পূর্ণ ফ্রি, আর আমাদের দেশে এই চিকিৎসা নিতে গিয়ে পঙ্গু হয়ে যেতে হয় অর্থনৈতিকভাবে। সেখানে আদ-দ্বীন যে অবদান রেখে চলছে, আদ-দ্বীনের যে সেবামূলক কর্মকাণ্ড, এখানে ডাক্তার মহিউদ্দিন সাহেবের তো সম্মাননা দেওয়ার কথা ছিল। সরকারের সহযোগিতা ছাড়া আদ-দ্বীনের এত বড় আয়োজন, সারা বাংলাদেশে অসহায় গরিবদের পিছনে তাদের যে অবদান, ডাক্তার মহিউদ্দিন সাহেবের ডেকে তাকে সম্মাননা দেওয়ার দরকার ছিল, অ্যাওয়ার্ড দেওয়ার কথা ছিল। বন্ধ করে কাকে খুশি করতে চান, কাদেরকে খুশি করতে চান? এই যে 6টা বাচ্চা যে মারা গেল, যে কারণে মারা গেছে, ওই একই কারণে তো বাংলাদেশের সমস্ত সরকারি হাসপাতাল বন্ধ করে দেওয়ার দরকার। কারণ এমন কোনো হাসপাতাল নেই দায়িত্ব অবহেলার কারণে এখন রোগী মারা যাচ্ছে না, ডাক্তারই তো পাওয়া যায় না। আপনি সরকারি হাসপাতালে যাবেন, সেখানে ডাক্তার নেই। শেষ পর্যন্ত আমি নিজের প্রয়োজনে গেছিলাম, শুক্রবারের দিন কোনো ডাক্তারই নেই। তারপরে বাধ্য হয়ে আমরা আবার ক্লিনিকে যাই ভর্তি হই। তো এই যে সরকারি হাসপাতালে অবহেলার কারণে রোগীরা সমস্যায়, প্রায় 80,000 পদ খালি রয়েছে সরকারি হাসপাতালে, স্বাস্থ্য ক্লিনিকে। সেখানে চিকিৎসা নেই, সেখানে ডাক্তার পাওয়া যায় না। আর আমরা তো স্বচক্ষে দেখতেছি আসলে সমস্যাটা হলো আদ-দ্বীন। ইসলাম যেখানে আছে সেখানে হাত লাগাতে হবে। ইবনে সিনা, ইসলামী ব্যাংক, তারপরে আদ-দ্বীন, এদের ব্যাপারে যে সরকারের যে চিন্তা ভাবনা আমরা বুঝি। আপনারা কেন এগুলি করতেছেন? ইসলামের অগ্রযাত্রা, আগামীতে ইসলাম ক্ষমতায় আসুক, এটা সমস্ত ইসলামের শত্রুরা অপছন্দ করে। এই জন্যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা জানি, আমরা হাজারবার বললেও কাজ হবে না, কারণ তারা যে ভালো কাজ করেনি। স্বাস্থ্যমন্ত্রীর মনে হয় বোধোদয় হয়েছে একটু। আমার মনে হয় খুবই তাড়াতাড়ি একটা ভালো সংবাদ আসতে পারে। এদেশের অসহায় গরিব মধ্যবিত্ত লোকেদের জন্যে আদ-দ্বীন যে ভূমিকা রেখে চলছে, আমরা আদ-দ্বীনের পাশে আছি, আমরা আদ-দ্বীনের সাথে থাকব। প্রয়োজনে এই মাহবুবুর রহমান ভাই তিনি সাবধান করে দিয়েছেন যে শীতকালের আগে এটা চালু করে দেওয়া যাক, কারণ এই বক্তাদেরকে যদি খেপানো হয় তাহলে আপনাদের ঝামেলা আছে। বক্তারা যেন অসন্তুষ্ট না হয়। এবং আপনাদের মনে রাখা দরকার, বাংলাদেশের এই বক্তারা কিন্তু আদ-দ্বীনের পাশে আছে। আমরা আছি, আমরা দোয়া করি সরকারের শুভবোধয়, সরকারেরও আমরা কল্যাণ চাই। এই সরকার যেন ব্যর্থ না হয়। আমরা এক জালেম ফ্যাসিবাদ সরকারকে তাড়ালাম, আমরা চাই না যে এই সরকার আবার ফ্যাসিবাদের দিকে চলে যাক। আমরা তো চাই যে এই সরকার সফল হোক, কারণ আমাদের প্রতিবেশী তো ভালো প্রতিবেশী না। বহু কারণে আমরা সরকারের কল্যাণ চাই।
আপনারা এমন কোনো কাজ করবেন না যে দেশের ইসলামী মূল্যবোধে বিশ্বাসী তারা আপনাদেরকে সন্দেহ করে। যাই হোক, আমি আমার আলোচনা এখানে শেষ করছি। 8 দিনের কল্যাণ, 8 দিনের লাইসেন্স ফেরত দেবে খুবই তাড়াতাড়ি, স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করবে। 8 দিনের কার্যক্রম আবার পূর্বের ন্যায় চালু হবে। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুকরান জাযাকাল্লাহ। খুলনা বিভাগীয় সম্মিলিত আলেম সমাজ কর্তৃক আয়োজিত 8 দিন হাসপাতালের সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আসলে দুঃখ সব জায়গায়, মলম লাগাবেন কয় জায়গায়, কিন্তু কথা হলো একটা, যেহেতু 8 দিন হসপিটাল বন্ধ, লাইসেন্স বাতিল, কিন্তু আমরা যদি এইটার দিকে তাকাই, হ্যাঁ মেনে নিলাম, আমরা মেনে নিলাম যে আসলে আমাদের ভুল হয়েছে, কিন্তু তার তো পানিশমেন্ট হচ্ছে। কিন্তু বাংলাদেশের যে যুবকদের চরিত্র হরণ করছে, সেই চরিত্র হরণ করার জন্য যে কলঘাট যে বারগুলো রয়েছে, ওই দিকে তো সরকারকে নজর দেওয়া অতীব জরুরি। কথা বলেন ঠিক কিনা? তো সেই দিকে নজর না রেখে যেখানে সুস্থ মানুষকে সর্বোচ্চ আস্থাশীলের একটা জায়গা 8 দিন হসপিটাল, সেই জায়গা থেকে একটু স্লিপ অফ টার্ন না হতেই পারে, আমরা মেনে নিলাম, কিন্তু তার মানে এই নয় যে আমাদের 8 দিন হসপিটালের লাইসেন্স বাতিল হবে। যদি লাইসেন্স বাতিল হয় তাহলে আগে আমাদের ওই জায়গায় হাত দেওয়া দরকার, যেখানে বাংলাদেশের যুবকরা, হাজার হাজার যুবকের চরিত্র হরণ হয়ে যাচ্ছে প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, এমনকি প্রতিটা সেকেন্ডে। কথা বলেন ঠিক কিনা? এই প্রত্যাশায় বাংলাদেশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, আমরা তাদেরকে আহ্বান করব, আপনারা অতীব জরুরি ভিত্তিতে বাংলাদেশের এই 8 দিন হসপিটালটাকে আপনারা আবার পুনরায় লাইসেন্স দিয়ে বাংলাদেশের প্রত্যেকটি অসহায় চিকিৎসাধীন মানুষদেরকে আপনারা আস্থাশীলের জায়গা আবার পুনরায় ফিরিয়ে দেন। এই প্রত্যাশায় ব্যর্থ করে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সাদাকাল্লাহুল আযীম। মানুষের কল্যাণে 8 দিন হাসপাতালের প্রয়োজনীয়তার শীর্ষক এই সেমিনারে উপস্থিত হযরতুল আল্লাম, বিভিন্ন শ্রেণীর উলামা কেরাম এবং সাংবাদিক ভাইরা, সকলের প্রতি আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে যে 8 দিনের প্রয়োজনীয়তা সম্পর্কে যে সেমিনার, এখানে আসলে অনেক কথা, কিন্তু আমাদের যারা বিশেষভাবে মেহমান আছেন তারা বলবেন আমাদের সময় একেবারে সংক্ষেপ, এই জন্য আমি কয়েকটি কথা বলতে চাই। অনেকে জানেন যে আমি 8 দিনের সাথে কিছুটা জড়িত। 8 দিনের কর্তৃপক্ষ, বিশেষ করে চেয়ারম্যান ডক্টর শেখ মহিউদ্দিন সাহেব, উনি আমাদের ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত বারোবাজারে একটি মসজিদ করে দিয়েছেন। সেখানে 5 কোটি প্লাস টাকা খরচ করে একটি মসজিদ করেছেন, সৌন্দর্যমণ্ডিত, যেখানে প্রতিনিয়ত মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে দর্শন করার জন্য। আমি যতটুকু জানি 8 দিন আলেম সমাজের পাশে আছে, তার কারণ 8 দিনের যত হাসপাতাল আছে প্রত্যেকটা হাসপাতালে হাফেজা নিয়োগ দেওয়া আছে এবং প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা কর্মচারীকে কোরআনুল কারীম শেখানো হয় এবং নামাজের সুব্যবস্থা রয়েছে। বাংলাদেশে আপনি চাইলেই অন্য কোনো সেক্টরে, কোনো হাসপাতালে, কোনো ক্লিনিকে এই ধরনের কোনো সুযোগ সুবিধা নাই। এটা কিন্তু শুধুমাত্র 8 দিনের মাধ্যমেই সম্ভব হয়েছে। শুধু তাই নয়, 8 দিন হাসপাতাল আপনি অন্যান্য জায়গায় যাবেন, মুষ্টিমে কিছু হাসপাতালে আছে, অধিকাংশ হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা একেবারেই নগণ্য, কিন্তু হাসপাতালে এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে সেখানে গেলে আলাদা একটা ফিলিংস থাকে, সেখানে গেলেই কিছুটা সুস্থতা অনুভব হয়। তা আমি বলবো সরকার 8 দিনের এই লাইসেন্স বাতিল করার, আমার ব্যক্তিগতভাবে আমি গবেষণা করে চিন্তা করে যেটা অনুভব করলাম, হিংসাপরায়ণ হয়ে হিংসাত্মক মনোভাব নিয়েই 8 দিনের পিছনে লাগা হয়েছে। তার কারণে 8 দিনের কারণে অনেক হাসপাতালের
ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। আপনি কল্পনা করতে পারবেন না, ঢাকার মতো জায়গায় মাত্র 380 টাকায় অ্যাম্বুলেন্স সার্ভিস, এটা বাংলাদেশের কেউ দিতে পারবে না। তো অ্যাম্বুলেন্স যারা চালায়, যারা ব্যবসায়ী, তাড়াতাড়ি পেছনে লাগবেই। সুতরাং এটা হিংসাত্মক মনোভাব পরিহার করে আদ-দ্বীনের মাধ্যমে মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণীর মানুষের যে সুব্যবস্থা আছে চিকিৎসার, এটা পুনরায় চালু করার জন্য সরকারের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি। সাংবাদিক ভাইরা, আজকের এই প্রোগ্রামটা সম্পূর্ণটা আপনারা প্রচার করবেন, যাতে এই সংবাদের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের কাছে তথ্য যে আলেমরা আদ-দ্বীনের পাশে আছে এবং আদ-দ্বীনের প্রয়োজনীয়তার দিকে লক্ষ্য করে আদ-দ্বীন হাসপাতালকে পুনরায় লাইসেন্স চালু করে যারা শিক্ষার্থী আছে তারা যেন সঠিকভাবে সেখানে লেখাপড়া করতে পারে এবং সকল শ্রেণীর মানুষ এখানে চিকিৎসা নিয়ে তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। এ বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সে মহান রবের দরবারে শুকর আদায় করছি। ঐতিহ্যবাহী গোটা বাংলাদেশের গরিবের সেবামূলক প্রতিষ্ঠান আদ-দ্বীন হসপিটালের লাইসেন্স বাতিলের যে কার্যক্রম সরকার করেছে, আলেম সমাজ যশোরের নয়, গোটা খুলনা বিভাগের আলেম সমাজে মিলে আজকের অনুষ্ঠানের সমেত অতিথিবৃন্দ, উপস্থিত আমন্ত্রিত মেহমানবৃন্দ, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করা হয়েছে মানুষের ভালো কাজ করার জন্য। ডক্টর মহিউদ্দিন স্যার, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তিনি একজন 2 পারা কোরআনের হাফেজ। তিনি সবসময় মানুষের কল্যাণ, যে কাজটা করলে মানুষের কল্যাণ হয় সে কাজটা করার জন্য তিনি প্রতিনিয়ত চিন্তা করেন। আদ-দ্বীন হসপিটাল বানিয়েছেন তিনি ব্যবসা করার জন্য নয়। আদ-দ্বীন হসপিটাল তিনি তৈরি করেছেন গরিবের প্রতিষ্ঠান, গরিব মানুষের সেবা দেওয়ার জন্য। কিন্তু আমরা দেখতে পেরেছি সরকারের বয়স যখন 3 বছর 3 মাস হয়েছে, ঠিক সে সময় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষাপটে সরকার আদ-দ্বীন হসপিটালের লাইসেন্সটাকে বাতিল করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে অসংখ্য জায়গায় বলেছেন যে মানুষের কল্যাণে যারা কাজ করে তারা আল্লাহর প্রিয়তম বান্দা। ঠিক মহিউদ্দিন স্যার তিনি মানুষের কল্যাণে কাজ করতেছেন। এই জন্যে আজকে একজন আলেম হিসাবে আদ-দ্বীনের পাশে দাঁড়িয়েছি। আমি বাংলাদেশের যত প্রশাসন কর্মকর্তা আছেন, আমি সকলকে অনুরোধ জানাবো অতি তাড়াতাড়ি যেন এই হসপিটালের বাতিলটা উঠিয়ে নিয়ে যেন আবারও স্বাভাবিক কার্যক্রম যেন চালাতে পারে, এটা ফিরিয়ে দেখ। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দেশ ও জনগণের কল্যাণে আদ-দ্বীন হাসপাতালের শীর্ষক এই সেমিনারে উপস্থিত আছেন দেশবরেণ্য উলামায়ে কেরাম, বিভিন্ন গুণীজন, শিক্ষক, মিডিয়া ব্যক্তিত্ব এবং আমার একান্ত প্রিয় ভাইরা, সকলকে হৃদয়ের গহীন থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আদ-দ্বীন সম্পর্কে বলতে গেলে অনেক কিছুই বলতে হয়। সংক্ষিপ্ত পরিসরে এতটুকু কথা বলতে চাই, আদ-দ্বীন হসপিটাল এমন একটি নাম, যেই নামটি বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয় কেড়ে নিয়েছে। অসহায় মানুষের পাশে দাঁড়ায় আদ-দ্বীন হাসপাতাল। আদ-দ্বীন হাসপাতালের কর্ণধর ডক্টর মহিউদ্দিন স্যার একজন বিনয়ী মানুষ, আলেম প্রিয় মানুষ এবং মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ একজন ব্যক্তিত্ব। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, আদ-দ্বীন হসপিটালের সার্ভিস তথা সেবা এত চমৎকার এবং ভালো যেটা বর্ণনাতীত। যেমন মাত্র 380 টাকায় অ্যাম্বুলেন্স সার্ভিস, যেটা বাংলাদেশের আর কোনো হসপিটালে দেয় বলে আমার মনে হয় না। 250 টাকায় ডায়ালাসিস, যেটা আর কোনো হসপিটালে এটা করা যায় কিনা এটা আমার জানা নেই। 110 টাকায় পেশাব পরীক্ষা,
এভাবে অন্যান্য অনেক সেবা যেটা আদ্দিন হসপিটালে রয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ কথা, যেই রোগীগুলো অ্যাডমিট হয় মানে ভর্তি হয়, তার প্রাথমিক চিকিৎসা এবং খাবার ফ্রি দেওয়া হয় আদ্দিনে। এই জন্য মানবতার কল্যাণে নিবেদিত একটি হসপিটাল, যেটা মানুষের, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর মানুষের খুবই উপকারী একটি হসপিটাল, আদ্দিন হসপিটাল। এই জন্য আমি আমার অভিমত প্রকাশ করতে চাই যে ভুলের কারণে এটা বন্ধ করা হয়েছে, সেটার যথাযথ ব্যবস্থা নিয়ে আবার এই আদ্দিন হাসপাতাল চালু করে দেওয়া হোক। আবারও যেন নিজ দায়িত্বে আদ্দিন হাসপাতাল ফিরে আসে এবং মানবতার কল্যাণে কাজ করে, এই অভিমত ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের সেমিনারে এক ঝাঁক কোরআন আল করিমের ধারক এবং বাহককে নিয়ে আজকের এই দেশ ও জাতির কল্যাণে আদ্দিন হাসপাতালের যে ভূমিকা, এই শীর্ষক আলোচনা সভায় উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় অনেক আলেম। এখানে বিগত অনেক আলোচক বলে গিয়েছে আদ্দিন হসপিটালের ভূমিকা। আসলে আদ্দিন হসপিটাল এটি আমাদের একবারেই দোরগোড়ায়। বাংলাদেশে প্রত্যেকটি পরিবারে কমপক্ষে 2-3জন করে রোগী আছে, যেটার সেবা আসলেই আমরা যথাযথভাবে কুলিয়ে উঠতে পারি না। আদ্দিন হসপিটাল প্রত্যেকটি অঞ্চল ভিত্তিকভাবে গড়ে ওঠার কারণে আমাদের মতো অনেক মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবার এই হসপিটালে এসে সুন্দর মনোরম পরিবেশে চিকিৎসা গ্রহণ করার সুযোগ পাচ্ছে। যেমন করে একজন অসুস্থ রোগী মাতৃস্নেহে আদ্দিন হসপিটালে সেবা পাচ্ছে, ঠিক তেমন করেই শত অসহায়, অভাবী, সুবিধাবঞ্চিত মানুষ এখানে কর্মক্ষেত্র খুঁজে পাচ্ছে। আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে বলি, আমি যশোর আদ্দিন হসপিটালের 2টি শাখাতেই সেবা নিয়েছি। আমার 2টি সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ, এটা আদ্দিন হসপিটালেই হয়েছে। তাদের প্রত্যেকটি নার্সের ব্যবহার, ডাক্তারদের যে মনোরম সুন্দর পরিবেশ, সুন্দর ব্যবহার, এটা যেভাবে মুগ্ধ করেছে, সেভাবে আর্থিকভাবেও আমরা অনেক সাপোর্ট পেয়েছি। আমি দেখেছি যারা অসহায় আছে, অর্থের অভাবে ওষুধ কিনতে পারছে না, আদ্দিন ফাউন্ডেশনের যে হসপিটালের যে একটা ফান্ড আছে, এখান থেকে অর্থ দিয়ে অনেক অসহায়ের ট্রিটমেন্টের ব্যবস্থা করছে। তো আমি বাংলাদেশ সরকারের কাছে দাবি করছি, বাংলাদেশে শত শত দুর্ঘটনা হয়। আমরা দেখতে পাই যে রোড অ্যাক্সিডেন্টে এক গাড়িতে 12 জন মারা যায়। আমরা দেখতে পাই বিমান দুর্ঘটনায় 30-40 জন মারা যায়। আমরা দেখতে পাই সিজার করতে গিয়ে অনেক হসপিটালে অসতর্কতাবশত অনেক রোগীর পেটের ভিতরে সেই গজ সহ আপনার ছুরি থেকে যায়। তো আদ্দিন হসপিটাল, আমরা এই যে কয়েকদিন আগেও টেলিভিশনে দেখলাম যে বাইরের দেশ থেকে অনেক মানুষ এসেছে যারা শিক্ষা অর্জন করার জন্য। এটা আমাদের দেশ এবং জাতির জন্য কল্যাণ। সুতরাং আমরা চাইব আদ্দিন হসপিটালের লাইসেন্সটাকে আবারও ফিরিয়ে দিক, এবং সাথে সাথে আমাদের আদ্দিন ফাউন্ডেশনের সম্মানিত যারা আছেন তাদের কাছেও দাবি করব, প্রত্যেকটি অঞ্চল ভিত্তিকভাবে আদ্দিন ফাউন্ডেশনের এই হসপিটালগুলো যেন মানবতার কল্যাণে অসহায়ের পাশে দাঁড়ায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদ্দিনের প্রযোজিত শীর্ষক সেমিনারের সম্মানিত পরিচালক, সম্মানিত সভাপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে হযরত, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর শুকরিয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ জ্ঞাপন করে কোনো বক্তব্য নয়, শুধু অনুভূতি পেশ করার জন্য দাঁড়িয়েছি। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে সূরা মায়েদার 2 নম্বর আয়াতের শেষ অংশে তিনি বলেছেন, তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে, কল্যাণমূলক কাজে, খোদাভীতির কাজে পরস্পর সহযোগিতা করো, আর অন্যায়, বিদ্রোহের কাজে, পাপের কাজে সহযোগিতা করো না। শুধুমাত্র এই বিষয়টি, এই আয়াতকে সামনে রেখে আজকে আমাদের এখানে উপস্থিত হওয়া।
এখানে যারা আমরা উপস্থিত হয়েছি তাদেরকে 10,000, 20,000, 30,000, 50,000 টাকা অগ্রিম দিয়ে 6 মাস 1 বছর আগে ডেট নিয়েও পাওয়া যায় না, আর তারাই আজকে এখানে স্বেচ্ছায় এসেছে নিজ খরচে, শুধুমাত্র এই আয়াতের বাস্তবতার কারণে। আদ্দিন হাসপাতাল মানবতার কল্যাণে কাজ করে, এজন্য আমাদের আশা। আদ্দিন হাসপাতাল বন্ধ হওয়ার পরে কেঁদেছে সাধারণ মানুষ, চোখের পানি ছেড়ে কেঁদেছে সাধারণ অসহায় মানুষগুলো, আর আনন্দিত হয়েছে সরকার, পুলকিত হয়েছে আমাদের স্বাস্থ্যমন্ত্রী। এই ছাড়া কেউ খুশি হয়নি, গোটা জাতি কেঁদেছে আর আনন্দিত হয়েছে সরকার, পুলকিত হয়েছে আমাদের স্বাস্থ্যমন্ত্রী। আজকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, আদ্দিন হাসপাতালের অপরাধ আছে। 6টা শিশু মারা গিয়েছে, এটা আমাদের কষ্টের কারণ, দুঃখের কারণ। 6টা শিশু মারা যাওয়ার কারণে আমরা খুশি না। তার কারণে যদি একটা হাসপাতাল বন্ধ করতে হয় তাহলে প্রায় সহস্রাধিক কাছাকাছি, মানে 700-র উপরে হামে যে শিশুগুলো মারা গেল, তাহলে আমাদের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। যদি আইন শৃঙ্খলা, যদি একটা অপরাধের কারণে যদি কোনো কিছু বন্ধ করতে হয়, তাহলে আইন শৃঙ্খলার অবনতির কারণে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। এটা তো কোনো সমাধান না, সমস্যা হতে পারে, তার সমাধান আছে। আদ্দিন হাসপাতাল বন্ধের মূল যে কারণ, সে কারণটা হলো এদেশের ইসলামী অগ্রযাত্রাকে থামাবার জন্য যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে আদ্দিন হাসপাতাল বন্ধ করার একটা অংশ। ইসলামী ব্যাংক তারই একটা অংশ, আদ্দিন হাসপাতাল বন্ধ করাও তারই একটা অংশ। এ অংশ চলমান থাকবে, আর আমরাও তাওহীদি জনতা তার মোকাবেলা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি গত কয়েক মাস আগে ফরিদপুর থেকে মাহফিল শেষ করে বাসায় ফিরতেছিলাম। তা রাজগঞ্জ পার হওয়ার আগে ওখানে মোবাইল কোর্ট বসেছে পুলিশের। তা ওখানে আমার গাড়ি ছলো করায়নি, কিন্তু কয়েকজন যুবকের সাথে পুলিশদের একটু খুব উচ্চবাচ্য হচ্ছে। তাই আমি ড্রাইভারকে বললাম একটু থামাও। তা দাঁড়ালাম, দাঁড়ায় কথা হচ্ছে কি নিয়ে? কথা হচ্ছে যে একটা যুবকের তার ড্রাইভিং লাইসেন্স আছে, গাড়ির যে রেজিস্ট্রেশন আছে, ফিটনেস ট্যাক্স টোকেন আছে, সব আছে, তারপরও পুলিশ টাকা চেয়েছে। পুলিশ বলেছে, যুবক বলতেছে আমার সব আছে, আমি আপনার টাকা দেবো কেন? দেয় বেটা, তোর সব কিছু ঠিক করতে বলেছ কে? তুই যদি সব ঠিক করিস তাহলে আমার চলবো কেমনে? আদ্দিন হাসপাতাল বন্ধ করারও এমন। আদ্দিন হাসপাতাল কম টাকায় চিকিৎসা করে, আদ্দিন হাসপাতাল কম টাকায় অ্যাম্বুলেন্স দেয়, আদ্দিন হাসপাতাল এত সেবা করে। তো এরা যদি সব সেবা করে, মানুষ যদি এদের দিকে ঝুঁকে যায়, তাহলে ডাক্তারের নাম করে যারা ডাকাতি করে এদের চলবে কেমনে? এই কারণে তাদের বন্ধ। এই জন্য লম্বা কথা নাই, আমরা সরকারের কাছে অনুরোধ করি, আপনার পায়ের তলা মাটি নেই, এটা আপনিও জানেন। সুতরাং খোসায়া ঘা করবেন না, এই সমস্ত জায়গায় হাত দিবেন না। আপনি স্বেচ্ছায় খুব তাড়াতাড়ি আদ্দিন হাসপাতালের লাইসেন্সকে আপনি অনুমোদন দিয়ে দিন, ওপেন করুন। আর আদ্দিন হাসপাতালের কর্তৃপক্ষের কাছে আমরা আশ্বস্ত করতে চাই, জাতির জাগ্রত বিবেক, জাতির শ্রেষ্ঠ সম্পদ এ উলামায়ে কেরাম আপনাদের সাথে আছে। আমরা হলাম জাতির সাউন্ড বক্স। আমরা ইনশাল্লাহ আদ্দিন হাসপাতালকে ওপেন করার জন্য যা করার দরকার আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আজকের যে সেমিনারের শীর্ষক যে বিষয়টি, দেশ ও জনগণের কল্যাণে আদ্দিন হাসপাতালের প্রয়োজনীয়তা, এই কথা যদি আমরা বলতে চাই, যে বিষয়গুলো পূর্বে আলোচনা হয়েছে এর বাইরে আমি কয়েকটা কথা বলি। 1 নম্বর প্রয়োজনীয়তা হয়েছে, যেহেতু একটা হসপিটাল, আমরা সাধারণত মনে করি যে একটা হসপিটাল মানে মানুষ এখানে শুধু শারীরিক চিকিৎসা নিতে এসেছে, অথচ একটা মানুষের শারীরিক চিকিৎসার পাশাপাশি তার মানসিক চিকিৎসা, তার আত্মিক চিকিৎসার প্রয়োজন এর থেকেও বেশি, ঠিক কিনা বলেন? একটা মানুষ শরীর অসুস্থ হলে সুস্থ হতে পারে, সুস্থ হওয়ার জন্য ওষুধ খাবে, কিন্তু একটা মানুষের আত্মা যদি নষ্ট হয়ে যায়, ইসলামের প্রতি তার যদি ভালোবাসা না থাকে, তাহলে তার আত্মার চিকিৎসা করা এর থেকেও বেশি জরুরি, ঠিক কিনা? সুতরাং
আমি সর্বপ্রথম কথা বলবো যে আমাদের এই আদ্দিন হাসপাতাল, এটা সবচেয়ে প্লাস পয়েন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়ে যে যখন কোনো ব্যক্তি আদ্দিন হাসপাতালে চিকিৎসার জন্য আসবে, সে চিকিৎসার সাথে সাথে ইসলামের অনেক কিছু শিক্ষা তার জন্য সহজ হয়ে যাবে। কয়েকটি কথা বলি। যেমন 1 নম্বর, আপনারা দেখেছেন আদ্দিন হাসপাতালের প্রতিটা গলিতে গলিতে কোরআনের আয়াত লিখিত আছে, ঠিক কিনা বলেন? অর্থসহ লিখিত আছে। একটা রোগী যখন যাবে তখন তার মানসিক অনেক অশান্তি কোরআনের আয়াত দেখে শান্ত হয়ে যাবে। 2 নম্বর বিষয়, আপনারা জানেন আমাদের বাংলাদেশের মধ্যে ইসলামী রাষ্ট্র নয়, এটা আমরা চাই একটা ইসলামী রাষ্ট্র হোক, কিন্তু এখানে ইসলামী সব আইন নেই প্রত্যেকটা সেক্টরে। আমাদের মা বোনদেরকে সর্বোচ্চ অশ্লীলভাবে প্রত্যেকটা হাসপাতাল, প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটা শপিং মলে তাদেরকে সর্বোচ্চ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। সেই জায়গায় আমাদের স্যার, সম্মানিত ডাক্তার মহিউদ্দিন স্যার, আমাদের প্রত্যেকটা মহিলা স্টাফদেরকে উনি সুন্নত তরিকে হেজাবের যে সুন্নত, সেটা উনি বাধ্যতামূলক পালন করার জন্য উনি বাধ্য করে দিয়েছেন প্রত্যেককে। এটা আমরা সকলেই জানেন। যার কারণে একটা মহিলা যখন এখানে চিকিৎসা নিতে আসবে, সে যখন বেপর্দা হবে তখন এদের পর্দা দেখে তার কাছে একটু আফসোস আসবে যে আমাকে এভাবে পর্দা করা লাগবে, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা যাচ্ছে যে আদ্দিন হাসপাতাল শুধু, আমি বলবো, শুধু মানুষের শারীরিক হাসপাতাল নয়, এই হাসপাতালের মাধ্যমে মানুষ তার আত্মিক চিকিৎসাও পাবে, তার ইসলামের ব্যাপারে তার যে দুর্বলতাগুলো আছে সেগুলো এই আদ্দিন হাসপাতালের মধ্যে প্রকাশ পাবে। 3 নম্বর আরেকটি বিষয় আমার চোখে এসেছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনারা জানেন যে বাংলাদেশের প্রত্যেকটা হাসপাতালের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার কতটুকু অবনতি। আমরা যদি সরকারি হাসপাতালগুলোর মধ্যে যাই, অথচ আপনি দেখেন যে হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা, আমি সংক্ষেপে এতটুকু বলি যে আমি স্যারের হুজুরও বা আমি স্যারের সাথে চলি। আদ্দিন পুলেহাটের ইমাম হিসাবে আল্লাহ আমাকে রেখেছেন। স্যার অত্যন্ত ভালোবাসেন, দিনের জন্যই ভালোবাসেন, আল্লাহর জন্যই ভালোবাসেন। তো স্যারের সাথে অনেক কথা বলার সুযোগ হয়। আমি আন্তরিকভাবে, ব্যক্তিগতভাবে স্যার ব্যাপারে বলতে পারি, যদি কেউ দেখতে চায় যে আল্লাহকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে নিঃস্বার্থভাবে, তাহলে একজন আছেন ডাক্তার মহিউদ্দিন সাহেব, চিকিৎসা জগতের মধ্যে। এরকম আমি নিজের চোখে দেখে যেটা বলছি যে শুধুমাত্র আল্লাহকে ভালোবেসে মানুষের সেবা করা, এবং সবসময় এই শব্দটা উনি বলেন খেদমত, খেদমত, এই বিষয়টা আমি নিজের চোখে দেখে বলছি যে আমি আল্লাহর কাছে আশা রাখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদ্দিন হাসপাতালের এই খেদমতগুলোকে ওনার জন্য সদকা জারিয়া করবেন। কারণ উনি শুধু এটা হাসপাতাল খোলেননি, এটা একটা হাসপাতাল না, শুধু এটা একটা মাদ্রাসাও। আপনারা জানেন কিনা জানি না, এই হাসপাতালের যত পুরুষ স্টাফ আছে প্রত্যেকের কোরআন শেখা বাধ্যতামূলক, আমরাই শেখাই প্রত্যেকটা পুরুষ স্টাফের। এবং সব জায়গায় বাংলাদেশ যতগুলো হাসপাতাল আছে, ঢাকাতে 3টা আছে, যশোরে 2টা আছে, যশোরে আরও অনেকগুলো আছে, 4টার মতো আছে। এমনকি ওষুধ কোম্পানি যেটা ফার্মাসিউটিক্যাল আদ্দিন, সেখানেও কোরআনের শিক্ষা বাধ্যতামূলক পুরুষ এবং মহিলা প্রত্যেককেই। এবং পুরুষদেরকে পুরুষরা ক্লাস করাচ্ছেন, মহিলাদেরকে মহিলা ক্লাস করাচ্ছেন। একটা সাধারণ স্টাফ যে জীবনেও কায়দা খুলে পড়ার মতো তার সময় হবে না, জীবনে তো পড়বেও না, কবরে চলে যাবে, কিন্তু সে কখনো কায়দাটাও ধরবে না। এইরকম স্টাফগুলোকে, অথবা এমনও স্টাফ পেয়েছি কিছুটা সেকুলার ছিল। আমরা জানি যে আমাদের বাংলাদেশে বর্তমান কিয়ামতের আগে ফিতনা হবে না, তার মধ্যে বড় একটা ফিতনা হচ্ছে সেকুলারের ফিতনা। কলেজ, বিশ্ববিদ্যালয়, ভার্সিটিতে পড়ে অনেক মানুষ সেকুলার হয়ে যাচ্ছে, ওরা কোরআন শরীফ জীবনে কাছেও আসবে না। এই লোকগুলোকে আদ্দিন হাসপাতালে চাকরি করার শোভা দেয়। ধীরে 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 আমরা তাদেরকে কাউন্সিলিং করে করে আল্লাহ তৌফিক দিই, তারা কোরআন পড়তে চায় না। এমনও স্টাফ আছে তাদেরকে জরিমানার ভয় দেখানো হয়, জরিমানা করানো হয় না, জরিমানা করা হবে, তার উন্নতি হবে না, বিভিন্ন ভয় দেখিয়ে তাদেরকে বিভিন্ন রকমের আগ্রহ দেখিয়ে তাদেরকে কোরআন পড়ানোর জন্য, আমার সময় কি শেষ হয়ে গিয়েছে, তাদের কোরআন পড়ানোর জন্য বাধ্য করা হয়। আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আমার বলার উদ্দেশ্য এই কথাগুলো যে এগুলো তো সেগুলারদের ভালো লাগবে না। আদ্দিন হাসপাতাল কেন বন্ধ করা হয়েছে সেটার উত্তর অনেকগুলো আমরা শুনেছি, কিন্তু আমার বলার উদ্দেশ্য যে এগুলো প্রয়োজনীয়তা আছে। প্রত্যেকটা স্টাফ, চাই পুরুষ হোক মহিলা হোক, যারা মহিলা তাদেরকে হাফেজরা কোরআন শেখাচ্ছেন, যারা পুরুষ তাদেরকে হাফেজরা কোরআন শেখাচ্ছেন, এবং প্রত্যেকটা স্টাফ বাধ্যতামূলক কোরআন শিখে, কোরআনের অনুবাদ শিখে, এমনকি 2 পারা কোরআন প্রত্যেককে অনুরোধ করা হয় 2 পারা কোরআন হেফজ করার জন্য। আলহামদুলিল্লাহ অনেকে করেছে, আমাদের সাথে আমাদের হাতেই করেছে আলহামদুলিল্লাহ। সুতরাং আমি বলবো যে আদ্দিন হাসপাতাল শুধু হাসপাতাল নয়, এটা হয়েছে মদিনার যে হাসপাতাল ছিল, ওই মদিনার হাসপাতালের একটা উদাহরণ, ঠিক কিনা বলেন?
সুতরাং আমরা চাই যে আদ্দিন হাসপাতাল শুধু চালু হবে এতটুকু নয়, আমি বলবো যে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় একটা আদ্দিন হাসপাতাল থাকা উচিত, ঠিক কিনা বলেন আপনারা? এজন্য আমরা চাই ঢাকা মগবাজার আদ্দিন হাসপাতাল চালু হয়ে যাক, এবং যারা আদ্দিন হাসপাতালের একটা অ্যাক্সিডেন্টের কারণে, একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, আপনারা জানেন একটা ঘটনা আলোচনা হয়, নিজের জন্য সময়টা নিচ্ছি। একটা কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে, শ্যামলী বেবি কেয়ারে একটা বাচ্চা মারা গেছে, ঠিক একই কারণ। আদ্দিন হাসপাতাল যেমন অ্যাক্সিডেন্ট ছিল, এরকম অ্যাক্সিডেন্টে একটা বাচ্চা মারা গিয়েছে, অক্সিজেন পাইপের মধ্যে লিক ছিল। এটাও কিন্তু হাসপাতালের অবহেলায় ছিল, কিন্তু কোনো আওয়াজ শুনেছেন? কোনো আওয়াজ কিন্তু আমরা শুনি। এগুলো সহ্য হবে না। আমরা সবাই বুঝে গিয়েছি যে আদ্দিন হাসপাতাল বন্ধের পিছনে আসলে মূল কারণ নামের মধ্যে। কিসের মধ্যে? আদ্দিন। কারণ আদ্দিন যেরকম নামে আদ্দিন, বাস্তবেও আদ্দিন, তাদের মধ্যে দিনদারি আছে। এজন্য আমরা চাই বাংলাদেশের মানুষ যদি মদিনার কোনো হাসপাতাল চায়, বাংলাদেশের মানুষ যদি কোনো দিনদারি হাসপাতাল চায়, তাহলে আদ্দিন প্রত্যেকটা জেলায় চালু হোক এবং ঢাকা মগবাজার অতি সত্ত্বেও চালু হোক। এটা আমরা আমাদের মহামান্য স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করি।